তো আমরা ম্যাগনেটিজম পড়তেছিলাম। ম্যাগনেটিজমের মধ্যে আমরা ম্যাগনেটিক ফিল্ড থেকে শুরু করে বেসিক জিনিসপত্রগুলো পড়লাম, এবং এর মধ্যে আমরা মানে কন্ডাক্টরের জন্য এর পাশে যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কিরকম হয় সেটা আমরা দেখলাম, যে এরকম এফ সমান আই এল ক্রস বি হয়। ঠিক আছে, তারপরে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন পড়ার পরে আমরা দেখছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা সার্কুলার লুপ থাকে, একটা লুপ আকার যখন একটা পরিবাহী থাকে, তো সেটার ক্ষেত্রে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হয়। তারপর ওটা থেকে আমরা আসলে দেখছিলাম টর্কের মান, তাই না, কিভাবে আসলে টর্কের মানটা বের করতে হয়। তো সেটা আমি করে দেখাইছিলাম। দেখানোর পরে আমরা দেখছিলাম যে টর্কের মানটা আসলে এই ধরনের হয়। এন লুপের জন্য এন দিয়ে গুণ দিতে হয় নরমালি। এটা হচ্ছে আমাদের মেন ইকুয়েশনটা। ঠিক আছে, তো এখন আসি আমরা এটা আমরা বায়োট-স্যাভার্ট ল থেকে আজকে শুরু করব, সেটা আপনাদেরকে আমি বলছিলাম আগেই। তো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এগুলা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ভাইবার গুরুত্ব নিয়ে তো অনেক কথা বলছি আগে, এখন আর কিছু না বলি। সো প্রথমে হচ্ছে কি বায়োট-স্যাভার্ট লটা কি সম্বন্ধে দিছে সেই সম্বন্ধে একটু আইডিয়া পাইতে হবে, তারপরে আমরা লটাতে সরাসরি যাব। প্রথম হচ্ছে কি, বায়োট-স্যাভার্ট লটা হচ্ছে যে একটা পরিবাহীতে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন এর পাশে যখন একটা ম্যাগনেটিক ফিল্ড আমি নির্ণয় করতে চাই, ফর এক্সাম্পল এটা আমার একটা পরিবাহী। ওকে, এই পরিবাহীটার আমি এই পয়েন্টে অথবা যে কোনো পয়েন্টে হোক না কেন, সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিরকম হবে সেই সম্বন্ধে আমাদেরকে বায়োট-স্যাভার্ট ল একটা আইডিয়া দিছে। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলবো, বায়োট-স্যাভার্ট ল হচ্ছে একটা পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহিত হয়, এর পাশের যে কোনো একটা পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেই সম্বন্ধে বায়োট-স্যাভার্ট লটা দিছে। এবার আসি যে এই বায়োট-স্যাভার্ট লটা কি। আচ্ছা, তো এখানে বহু কিছু লেখা আছে, এত কিছু আপনি যদি মুখস্থ করতে যান তাহলে কিচ্ছু মনে থাকবে না। আমি যেভাবে বলতেছি সুন্দর করে সেভাবে মনে রাখবেন, দেখবেন যে আপনার আজকে পড়ার পরে আর না পড়লেও চলবে। স্যার আরেকবার বলুন স্যার, বায়োট-স্যাভার্ট লটা কি? একটা পরিবাহীতে যখন এখনো সূত্রটা বলি নাই, আমি শুধু বললাম বায়োট-স্যাভার্ট লটা কি সম্বন্ধে দিছে। বায়োট-স্যাভার্ট লটা হচ্ছে একটা পরিবাহীতে যখন কোনো তড়িৎ প্রবাহিত হয়, এর পাশে যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেই সম্বন্ধে দিছে। তাহলে এখন সে বায়োট-স্যাভার্ট লটা আসলে যদি আমরা একটু এখানে এসে দেখাই, যে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার পরিবাহী। হ্যাঁ, এরকম একটা পরিবাহীতে কারেন্ট প্রবাহিত হইতেছে, এর পাশের এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড এর মানটা কত সেটা বায়োট-স্যাভার্ট ল অনুযায়ী দেখছি। একটা নাম দিলাম পি। পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান জানতে যাচ্ছি। আই কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এই পুরাটা দৈর্ঘ্যটা হচ্ছে এল দৈর্ঘ্য, পরিবাহীটা এল দৈর্ঘ্যের। এখন আমি দেখি যে পরিবাহীর ক্ষুদ্র একটু দৈর্ঘ্য ডিএল যদি আমি নিয়ে নিই, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য আমি এখানে আগে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত হবে সেটা বের করি। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য এখানে ডিবি হবে, ডিবি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ম্যাগনেটিক ফিল্ডের মান ক্ষুদ্র হবে। তাহলে এবার আসি বায়োট-স্যাভার্ট ল সূত্রটা, 4টা পয়েন্ট আসলে বলছে, খুব ইজি। প্রথম যেটা বলছে বায়োট-স্যাভার্টে, যে বলছে এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা সমানুপাতিক হবে তড়িৎ প্রবাহের। এই যে আই কারেন্ট প্রবাহিত হয় বলছিলাম, সো আই সমানুপাতিক হবে। 2 নাম্বার পয়েন্ট বলছে যে এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা সমানুপাতিক হবে ক্ষুদ্র দৈর্ঘ্যের ডিএল। এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যদি বলছে যে ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, তারপরে বলা হচ্ছে যে এই ডিবিটা সমানুপাতিক হবে সাইন থিটা। ওকে, এখানে থিটাটা কি, থিটা হচ্ছে এই পরিবাহীর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হইলো সেটা, ওই পয়েন্টের সংযোগকারী রেখা। ঠিক আছে, তাহলে সাইন থিটার সমানুপাতিক। তারপরে লাস্ট পয়েন্ট যেটা বলছে যে এই ডিবিটা ব্যস্তানুপাতিক হবে 1/r²। আরটা কি, একটা পরিবাহী থেকে ওই পয়েন্টের দূরত্ব, এটা হচ্ছে আমার আর, এই দূরত্বটা এটা।
ঠিক আছে? তাহলে দেখেন কয়টা পয়েন্ট, আমার 4টা পয়েন্ট। আমার সোজা এইভাবে সুন্দর করে মনে রাখতে হবে, ডিবি সমানুপাতিক আই। তাহলে কি দেখতেছি যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা তড়িৎ প্রবাহের সমানুপাতিক, ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্য, এবং পরিবাহীটা ওই আমার বিবেচিত পয়েন্টের সংযোগকারী রেখার সাথে যে অ্যাঙ্গেল করে আছে তার সাইনের সমানুপাতিক, এবং পরিবাহীটা পরিবাহী থেকে ওই বিবেচিত পয়েন্টের যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এভাবে সুন্দর করে আপনি 4টা পয়েন্ট মনে রেখে 4টা পয়েন্ট বলবেন। তাহলে এই 4টাকে স্যার সাইন থিটাটা কি জানা বলছেন স্যার? সাইন থিটা হচ্ছে, এটা তো পরিবাহী, এই পরিবাহীর সাথে আমার বিবেচিত পয়েন্টের যে রেখাটা সংযোগকারী রেখা, সেই রেখাটা পরিবাহীর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, এই যে অ্যাঙ্গেলটা, এটা থিটা। ঠিক আছে? এখন এই 4টাকে স্যার পরিবাহের সাথে বিবেচিত রেখার যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, পরিবাহীর সাথে বিবেচিত রেখার যে অ্যাঙ্গেলটা সেটা। তাহলে এই 4টাকে যদি এখন আমি একসাথে লিখি তাহলে কি হয়, যে ডিবি সমানুপাতিক আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, তাই না? সবগুলোকে একত্র করে ফেলতে পারি, আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। তো এটাই বলতে পারেন বায়ট-সাভার্ট ল। ঠিক আছে? বায়ট-সাভার্ট ল মেইনলি এটাই, যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটা। তারপরে আমরা আরেকটু এখানে লিখবো। সো এটা আমরা করলাম আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা করার পরে এখন সমানুপাতিক সিম্বল উঠে দিয়ে আমরা একটা কে বসাইতে পারি, সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে? মানে কে এর মানটা হচ্ছে কি মাধ্যমের উপর ডিপেন্ড করে, আপনি কোন মাধ্যমে পরিবাহীটা আছে তার উপর ডিপেন্ড করে। এবং শূন্য মাধ্যমে যদি হয় তাহলে কে এর মান হচ্ছে মিউ নট বাই 4 পাই। ঠিক আছে? মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি, যেটা আমরা আগেই জানি, মিউ নটের মান হচ্ছে 4 পাই ইনটু 10⁻⁷। তাহলে শূন্য মাধ্যমের জন্য আমরা বায়ট-সাভার্ট লটা লিখতে হইলে আমরা এইভাবে লিখতে পারি, কে ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। হ্যাঁ, খোকন বর্মন বলেন, কিছু বলবেন? আর ওই যে এই ড্রয়িং এ বুঝেছেন স্যার, পি পয়েন্টটা এটা কি আলাদা একটা পয়েন্ট? হ্যাঁ, পরিবাহী থেকে যেই, আমরা তো মূল সূত্রটা কি, পরিবাহীর আশেপাশে বা পরিবাহী থেকে দূরে যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান, ওই পরিবাহী থেকে আমি আর দূরত্বে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা বললাম। ঠিক আছে? ওই পি পয়েন্টে পয়েন্টে আমরা হ্যাঁ, এই জায়গায় ম্যাগনেটিক, এই যে এই সূত্রগুলো লিখলাম এই সবগুলো হচ্ছে এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের মান। এই জাস্ট এই পয়েন্টটার নাম দিলাম আর কি, পি নাম দিলাম একটা। বাট এই আমরা এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা মেজারমেন্ট করব। হ্যাঁ, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটাই বায়ট-সাভার্ট ল আমাকে বলছে। ঠিক আছে। ঠিক আছে? মানে স্যার ওই পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহ হবে তখন যে ম্যাগনেট তৈরি হয়, হুম, ওই মানে আশেপাশে ম্যাগনেট তৈরি হয় তার যে কোনো পয়েন্টের আমরা মানে মান নির্ণয় করব। হ্যাঁ, মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে শূন্য মাধ্যমের জন্য তাহলে আমরা বায়ট-সাভার্ট লটা এভাবে লিখবো, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। শূন্য মাধ্যম যদি না থাকে, অন্য কোনো নির্দিষ্ট মাধ্যম বলে, তাহলে সেখানে আমরা মিউ নট না দিয়ে অনলি মিউ লিখবো, মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। সেই মিউর মান হচ্ছে কি ওই যে মাধ্যমের জন্য বলা থাকবে সেই মাধ্যমের মিউর মানটা তখন বসাইতে হবে। তো নরমালি আমরা যখন ম্যাথ করব তখন যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা শূন্য মাধ্যমেরটা দিয়ে করব, আর সেক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুটা অলরেডি জানি। আর যদি কোনো নির্দিষ্ট মাধ্যম বলা থাকে তাহলে সেই মাধ্যমের অবশ্যই পারমিয়াবিলিটির মানটা ম্যাথে দেওয়া থাকবে। ঠিক আছে? তখন আবার শূন্য মাধ্যমেরটা দিয়ে করলে একেবারে হবে না। তো একটু খেয়াল রাখতে হবে যে কোন মাধ্যমের জন্য বলা আছে সেটা দিয়ে ম্যাথ করতে হবে। তো এটা আমাদের বায়ট-সাভার্ট লটা হয়ে গেছে, মুখস্থ করার দরকার নাই। যেভাবে জাস্ট আমি কিন্তু এগুলা পড়াই না, পড়ে বলি নাই, তাই না? আমি জাস্ট এভাবে দেখাই যেভাবে বলছি আমার কোশ্চেনের মধ্যে এভাবে বোঝাই দিয়ে। এখানে আপনি অবশ্যই পড়বেন, এগুলোতে পড়বেন না তা না, এগুলো পড়বেন, পড়লে আপনার সবকিছু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যখন বলবেন তখন এই যে একজনকে বুঝাচ্ছেন সেইভাবে বলবেন। এবার হচ্ছে বায়ট-সাভার্ট লর কিছু অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? তো আমরা যে একটু আগে যে পরিবাহীটা দেখাইছি সেই পরিবাহীটা কি ধরনের হবে সেটাকে নিয়ে কিন্তু কিছু কথা বলি নাই, তাই না? এই যে পরিবাহী যেটা টানলাম এটা কি রকম হবে এটা নিয়ে কিন্তু কোনো কথা বলি না, আমরা জাস্ট একটা টান দিয়ে তারপরে দেখাইলাম। সেই পরিবাহীটার উপর যদি এরকম স্ট্রেট লাইন হয়, সোজা লাইন হয়, তো সেই ক্ষেত্রে ওই ম্যাগনেটিক ফিল্ডের যে মানটা আমরা ওইটাতে দেখলাম তাতে কিছুটা চেঞ্জ হয়। ঠিক আছে? একটা কন্ডিশনে হয় যেহেতু স্ট্রেট লাইন। তো এই সেকশনটা হচ্ছে স্ট্রেট লাইনের জন্য। আবার এই পরবর্তী যে সেকশনটা সেটা হচ্ছে সার্কুলারের জন্য। যখন এই পরিবাহীটা এরকম সার্কুলার হয়
সার্কুলার পরিবাহী, তাহলে তার কেন্দ্রে আমার এই যে কেন্দ্র হচ্ছে পি পয়েন্ট, সেই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিরকম হবে সেটা আছে। তো দুইটা কন্ডিশন, তো এই দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে কি সোজাসুজি লাইনের ক্ষেত্রে পরিবাহী একদম, এটা এই যে এক্স ওয়াই, এটা হচ্ছে আমার এখানে একটু দেখাই যে যেমন যেমন এই যে এইটা হচ্ছে আমার পরিবাহী সোজা এক্স ওয়াই লাইন, স্ট্রেট সোজা পরিবাহী। এই পরিবাহী থেকে এই যে এই পয়েন্টে পি পয়েন্ট, এই পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটা হচ্ছে আমাদের এই সেকশনের বিবেচিত অংশ। তাহলে এখানে ব্যাপার হচ্ছে যে এই পয়েন্ট থেকে ওই মানে পরিবাহী থেকে ওই পয়েন্টটার লম্ব দূরত্ব হচ্ছে এ, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে একটা নতুন টার্ম আসছে, সেটা কি এ, এ হচ্ছে পরিবাহী থেকে ওই পয়েন্টটার লম্ব দূরত্ব। দেখেন আমরা কিন্তু সরাসরি লম্ব টানলাম, লম্ব দূরত্ব। আর হচ্ছে আর অন্যগুলো আগের মতোই আছে, এই যে আর ওখানে কি ছিল, পরিবাহী থেকে ওই পয়েন্টটার দূরত্ব, ওই যে ক্ষুদ্র অংশ যখন আমরা বিবেচনা করব ডিএল, ওইটা তো কিন্তু ডিএল বিবেচনা করছি, সেই ডিএল থেকে ওই পয়েন্টটার দূরত্ব হচ্ছে আর। তো আর এর মধ্যে কিন্তু প্যাচ লাগানো যাবে না, আর হচ্ছে আমার যে কোনো দূরত্ব হইতে পারে, সেই ডিএলটা আমি যেখানে ধরবো সেখান থেকে ডিএল থেকে ওই পয়েন্টটার দূরত্ব হবে। আর এ হচ্ছে কি, এ কিন্তু আমার চেঞ্জ হবে না, এ হচ্ছে জাস্ট লম্ব দূরত্ব, অলওয়েজ লম্ব দূরত্ব। ঠিক আছে, ম্যাথ করি বা যেখানে করি সরাসরি এইভাবে লেখা থাকবে, ঠিক আছে, কোনটা লম্ব দূরত্ব আর কোনটা আর এর মানটা আমরা দেখবো এটা। তাহলে আমরা এখানে আমি এই যে পুরো ডিটেলসটা আমি যাচ্ছি না, আমি সরাসরি ইকুয়েশনটা একটু আলোচনা করি, এটা একটু বেশি ম্যাথমেটিক্যাল, এখানে না আলোচনা করে বেটার। আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা এরকম আসবে, দেখেন এটা তাহলে এটা স্ট্রেট লাইন সোজা পরিবাহীর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কিরকম ইকুয়েশন, মিউ নট বাই আই 2 পাই এ। তো আগের যে বড় ইকুয়েশনটা ছিল আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, ওইটাতে আর কি কন্ডিশন অ্যাপ্লাই করার পর এরকম চলে আসছে মিউ নট আই বাই টুয়াইস পাই এ। তো এখানে কিন্তু আর এর টার্মে থাকে না, আমাদের আই থাকে আর এ থাকে, এ তো লম্ব দূরত্ব আর আই তো হচ্ছে তড়িৎ প্রবাহ, ওই পরিবাহীর মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহিত হচ্ছে সেটা। তাহলে এই ইকুয়েশনটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং কিরকম মিউ নট আই বাই টুয়াইস পাই এ, এটা একটু খেয়াল রাখতে এটা হবে। কিসের ইকুয়েশন স্যার? ম্যাগনেটিক ফিল্ডের, স্ট্রেট লাইনের জন্য স্যার এটা? হ্যাঁ স্ট্রেট লাইনের জন্য এ লম্ব দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের মান, ফিগারটা তো সেটাই বুঝাইলাম। ফিগারে কি বুঝালাম যে এই যে এটা স্ট্রেট লাইন আছে, এই যে এই স্ট্রেট লাইনটাকে, এই স্ট্রেট লাইনে পরিবাহিতে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইটা থেকে এই যে এ দূরত্বে, এই যে এখানে এ লম্ব দূরত্বে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত সেটাই তো বের করা হয়েছে। পি পয়েন্টে অবশ্যই সেটা হয়েছে আমাদের মিউ নট আই টুয়াইস পাই এ, ঠিক আছে। এখানে এ হচ্ছে লম্ব দূরত্ব, আই হচ্ছে তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা, আর তো মোটামুটি আর তো কিছুই নাই সেখানে, মিউ নট তো কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে আর কি আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান, অবশ্যই সব ম্যাগনেটিক ফিল্ডের মান, বায়োট-স্যাভার্ট ল মানেই তো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা হচ্ছে আমাদের মিউ নট আই বাই টুয়াইস পাই এ। সার্কুলার ক্ষেত্রে কিরকম হবে, ওই যে এরকম অবশ্যই আই কারেন্ট প্রবাহিত হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে, এরকম আই কারেন্ট প্রবাহিত হচ্ছে পরিবাহীর কেন্দ্র যেটা মানে সেন্টারে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটা বায়োট-স্যাভার্ট ল অ্যাপ্লাই করে আমাদেরকে বের করব। তাহলে এইটা ওই আর দূরত্বে আছে, ওই ডিএল থেকে সবসময় মনে রাখবেন, ডিএল থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে আর। তো আর এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ আমরা বলতে পারি, অথবা আমাদের এল থেকে যে দূরত্ব সেটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে দ্যাট মিনস সার্কুলার কন্ডাক্টরের সেন্টারে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটা হচ্ছে এই সেকশনের বের করার ব্যাপার। তো এখানে আমরা যদি করি সেটা আসবে এরকম মিউ নট আই বাই টুয়াইস আর, মিউ নট আই বাই টুয়াইস আর। সো এখানে জাস্ট যেহেতু সার্কুলার ওইটা রেডিয়াস আর, সো আর আসবে মিউ নট আই বাই টুয়াইস আর। জাস্ট ইকুয়েশনটা মনে রাখবেন। এখন যদি সার্কুলার তো ধরলাম, একটা টার্ন যদি থাকে তাহলে এটা ঠিক আছে, যদি এন সংখ্যক যদি বলে যে 5টা টার্ন আছে 10টা টার্ন আছে, তাহলে সেখানে এই এন বসাইতে হবে, মিউ নট এন আই বাই টুয়াইস আর, এটা বসাইতে হবে। তাহলে দুইটা ইকুয়েশন জাস্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে স্ট্রেট পরিবাহীর ক্ষেত্রে মিউ নট আই বাই টুয়াইস পাই এ, আর একটা হচ্ছে সার্কুলার পরিবাহীর ক্ষেত্রে, সরি একটু সুন্দর হলো না,
এরকম সার্কুলার পরিবাহীর ক্ষেত্রে এটা মিউ নট আই বাই টোয়াইস আর। সার্কুলার ক্ষেত্রে যদি এরকম নাম্বার অফ টার্নস দেওয়া থাকে বা প্যাচ সংখ্যা দেওয়া থাকে তাহলে এন দিয়ে শুধু গুণ দেব, মিউ নট এন আই বাই টোয়াইস আর এটা। সো এখানে যে কেউ যদি ইচ্ছা পোষণ করেন তাহলে এই যে ক্যালকুলেশনটা করতে পারেন, খুবই ইজি। দরকার হলে আমাকে, না বুঝলে আমাকে পরে জিজ্ঞেস করেন। তবে আমি একটু বেশি সময় লেগে যাবে এটাতে, তো আর বেশি ম্যাথমেটিক্স, সেই জন্য আমি এখানে আলোচনা করতেছি না। বাট ওরকম কিছুই না, এটা ইন্টারমিডিয়েটের টপিক বলতে পারেন। তো সেই জন্য আর আমি এটাতে ডিটেলসে যাচ্ছি না। আমার জন্য যা লাগবে ততটুকু আমি দেখাই দিলাম। যে ফাইনাল ইকুয়েশনটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। কারণ কি? কারণ আমরা এখনই দেখবো যে আমরা যখন ম্যাথ করব, ম্যাথে কিন্তু আমাদের ওইরকমই কন্ডিশন আছে, যে একবার সার্কুলার, একবার স্ট্রেট, সোজা পরিবাহীর ক্ষেত্রে, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের মান কেমন হবে সেরকম। যেমন এই ম্যাথটা আমরা দেখি কি বলতেছে। একটা ইলেকট্রিক সাপ্লাই লাইনের সেন্ডিং 80 অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্ট, তাহলে আই মান দেওয়া আছে। ইলেকট্রিক কারেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় 80 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। ডিউ টু দিস ইলেকট্রিক কারেন্ট হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড? তার মানে কি? ম্যাগনেটিক ফিল্ডের মানটা আমার বের করতে বলছে। 1 পয়েন্ট কোথায়, কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান? 1.5 মিটার বিলো দ্য লাইন। ওই লাইন থেকে কত? ওই লাইন থেকে 1.5 মিটার বিলো। তাহলে আমাদের এটা কি স্ট্রেট লাইন পরিবাহী, এরকম এক জায়গা থেকে এক জায়গায় কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, আর সে আই মান দেওয়া আছে 80 অ্যাম্পিয়ার। এখন এইটা থেকে বলছে এরকম লম্ব দূরত্বে, মানে লাইনটা থেকে কত? 1.5 মিটার নিচে, এই তো এই 1.5 মিটার নিচে এই পয়েন্টটাতে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত সেটা বের করতে বলছে। তাহলে মনে আছে যে আমরা যখন সোজা পরিবাহী, স্ট্রেট লাইন পরিবাহী ছিল, লম্ব দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? হ্যালো, আছেন আপনারা? স্যার এ দিয়ে এ। হ্যাঁ, ভেরি গুড। লম্ব দূরত্বকে আমরা এ দিয়ে প্রকাশ করছিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই যে ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট, এই যে ডিসটেন্স যেটা, সেটাকে আমরা এ দিয়ে লিখবো। আর কারেন্টের মান তো আই। আর আমরা স্ট্রেট লাইন পরিবাহীর ক্ষেত্রে বায়োট-সেভার্ট ল এটাই আমরা একটু আগে দেখে আসছি, মিউ নট আই বাই টোয়াইস পাই এ। তো খুবই সিম্পল, আই দেওয়া আছে, এ দেওয়া আছে, মান বসাইলে আমার হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের মানটা আমি পেয়ে যাচ্ছি। এই যে টেসলা, অবশ্যই এক টেসলা হবে। এবার এটাতে দেখাই, এটাতে কি বলছে যে সার্কুলারের জন্য, সোজা পরিবাহীর জন্য দেখলাম, স্ট্রেট লাইন পরিবাহী, এবার সার্কুলারের জন্য দেখতেছি। কি বলতেছে? ডায়ামিটার মানে কি? ব্যাস, তাই না? আর রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ দিলে আমরা রেডিয়াস পাই, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাই। এখন এখানে আমার ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার অফ সার্কুলার কয়েল অফ 40 টার্নস, তার মানে নাম্বার অফ টার্নস দেওয়া আছে, তার মানে এন, এন এর মান দেওয়া আছে। এন এর মান দেওয়া আছে ইজ 32 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটারের মান দেওয়া আছে 32 সেন্টিমিটার, ঠিক আছে? সো সেটাকে আমরা বলতে পারি, ডায়ামিটারকে আমরা নরমালি ডি দিয়ে প্রকাশ করি। ডি 30 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার দেওয়া আছে। স্যার 2 দিয়ে ভাগ করে ফেলবো আর কি। হ্যাঁ, এটাকে 2 দিয়ে আমরা ভাগ করে ফেলবো, কারণ আমাদের ফর্মুলাতে আমরা ডায়ামিটার না, আমরা রেডিয়াস ইউজ করি। সো পড়েন দিয়ে, টু ক্রিয়েট এ ম্যাগনেটিক ফিল্ড অফ এত মাইক্রো টেসলা এট দ্য সেন্টার। এখানে দেখেন, এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মান দেওয়া আছে। কি দেওয়া আছে? সেন্টারে এত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হইলে হাউ মাচ কারেন্ট ইজ টু বি ফ্লো, কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতে হবে। তাহলে আমাদের আই দেওয়া নাই, আইর মানটা বের করতে হবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে। বলছে সেন্টারে এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, বি এর ভ্যালু দেওয়া আছে স্যার। হ্যাঁ, তাহলে কি পরিমাণ আমাদের কারেন্ট প্রবাহিত হবে। তো খুবই সহজ, ডায়ামিটার যেহেতু দেওয়া আছে, আমরা জানি আমাদের যে এই যে ফর্মুলা সার্কুলারের জন্য মিউ রুট এন বাই টোয়াইস আর, এই আরটা হচ্ছে কি সার্কুলারের যে রেডিয়াসটা সেটা। তাহলে আমাদের ম্যাথে দেওয়া আছে ডায়ামিটার, আমরা রেডিয়াস করব, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব, 16 সেন্টিমিটার, ওইটাকে আমরা মিটারে নেব। তার নাম্বার অফ টার্নস 40 দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডের মান দেওয়া আছে এত মাইক্রো টেসলা, ওইটাকে আমরা টেসলা নিয়ে গেলাম, 10⁻⁶ দিয়ে গুণ দিয়ে কারেন্টের মান বের করতে হবে, এটা তো আমাদের কনস্ট্যান্ট। তাহলে এইটা আমরা লিখবো ইকুয়েশনটা, তারপরে আই কে আমরা বাম পাশে নিয়ে যাবো, যেহেতু আমাদের আইর মানটা বের করতে হবে। তারপরে তো সবকিছু বসানোর পরে তো আমাদের ম্যাথটা হয়ে গেল, খুবই সহজ ম্যাথ, অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই তো স্যার মিও নটের ইউনিটটা কি জানো স্যার? ওটা
মিওনোটের ইউনিটটা টেসলা মিটার টেসলা পার অ্যাম্পিয়ার, ঠিক আছে? টেসলা মিটার মিটার পার পার অ্যাম্পিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে এখানে বাইশ সেভেট ল যখন পড়লাম, এখানে একদম হ্যান্ডি পার মিটারও বলা যায়। আমার এখানে আপনি যখন ম্যাথ করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আছে, কই সূত্রে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, আবার ডিসটেন্স আছে, আবার আই আছে। তার মানে এগুলা থেকে কিন্তু আমরা হিসাব করে মিউ নোটের এককটা বের করে ফেলতে পারি। বি তে টেসলা হয়, এই এ তে হবে মিটার, তার টেসলা মিটার, আর আই হবে অ্যাম্পিয়ার, তাহলে আই যাবে নিচে, তাহলে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওইখান থেকে হিসাব করে আমি মিউ নোটের এককটা বসাইতে ফেলতে পারি। আবার হ্যান্ডি পার মিটার বসাইতে পারেন, অসুবিধা নাই। যে ভ্যালুটা সেটা ঠিক রেখে যে ইউনিটে বসান, অসুবিধা নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে বাকি ম্যাথ গুলো আমি আর না দেখাই। এটা তো দেখাইলাম, হ্যাঁ এটা তো দেখাইলাম। আর না নাই অত, তো দুইটা সার্কুলার ম্যাথ, সার্কুলারের জন্য আর স্ট্রেট লাইনের জন্য ম্যাথ দেখাইলাম, সেটা একটু খেয়াল রাখবে, করতে হবে। এবার আসি যে লরেন্স ফোর্স। লরেন্স ফোর্স কি? আচ্ছা, তো আমরা ইলেকট্রিক ফোর্স শিখছি, ম্যাগনেটিক ফোর্স শিখছি, এবার লরেন্স ফোর্স। ঠিক আছে? মানে খুবই সিম্পল, মনে রাখেন, মুখস্থ করার কিছু দরকার নাই। যখন একটা চার্জ পার্টিকেল এমন একটা জায়গা দিয়ে যাবে যেখানে ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, কি আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, হ্যাঁ, তাহলে ওই চার্জ পার্টিকেলটা কি হবে, ইলেকট্রিক ফোর্স অনুভব করবে, আবার ম্যাগনেটিক ফোর্স অনুভব করবে, তাই না? তাহলে এই যে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স দুইটার সমন্বয় যে ফোর্সটা, যোগফল যে ফোর্সটা, সেটাকে আসলে আমরা লরেন্স ফোর্স বলি, আর কিছুই না। তাহলে লরেন্স ফোর্সের মধ্যে যে কিউই মনে আছে যে ইলেকট্রিক ফোর্স এফ সমান কিউই ছিল, আবার ম্যাগনেটিক ফোর্স এফ সমান কিউ ভি ক্রস বি, এটা তো আমরা এই চ্যাপ্টারেই পড়ছি। তাহলে এই যে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স, এই দুইটা সমন্বয়ে যে ফোর্সটা আমরা লিখবো সেটা হচ্ছে আমাদের লরেন্স ফোর্স। ঠিক আছে? খুবই সিম্পল, তাই না? মুখস্থ করার দরকার নেই। আজ এবার আসি অ্যাম্পিয়ারস লটা আমরা একটু পড়ি। আচ্ছা, তো আচ্ছা, অ্যাম্পিয়ারস আমাদের কি বলতেছেন, ম্যাগনেটিক ফিল্ডের মান সম্বন্ধে অবশ্যই আইডিয়া দিবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিরকম হবে একটা নির্দিষ্ট কেসে। সো এটা আসলে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজড পাথ। এখানে এই যে বায়ট-সেভার্ট লর সাথে একটা পার্থক্য আছে, সেই জন্যই এটা মানে অ্যাম্পিয়ারস ল আলাদা হিসেবে দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে? তো সেটা কি একটু ভালো করে খেয়াল করেন। এখানে হচ্ছে আপনার এই একটা বড় একটা সার্কুলার মানে পরিবাহী, এটা স্ট্রেট লাইন পরিবাহী, হ্যাঁ, এইভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে তার চারপাশে এরকম একটা সার্কুলার রিজিয়ন আমি চিন্তা করতে চাই, যে সার্কুলারের মধ্যে, পুরো সার্কুলটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটা আমি বের করতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এই পুরো সার্কুলার যে পাথ পরিবাহীটার চারপাশে, ওটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কত সেটা। তাহলে এটা বায়ট-সেভার্ট লর উল্টা হইলো না? বায়ট-সেভার্ট লতে কি ছিল, সার্কুলারের মধ্যে কারেন্ট প্রবাহিত হইতো আর আমরা মাঝখানে ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করছিলাম। আর এখানে মাঝখান দিয়ে কারেন্ট প্রবাহিত হইতেছে, আমরা তার পাশের এরকম সার্কুলার ওয়ে চিন্তা করতেছে, সার্কুলারলি ওই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে, তাই না? বোঝা গেছে পার্থক্যটা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে এই বায়ট-সেভার্ট লর সূত্রটা আমাদের, সরি, অ্যাম্পিয়ারস লর আমাদের কি বলছে, দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজড পাথ। লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, এগুলো আমরা মিড টার্মের আগে পড়ছি। লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রাল কি থাকে, যে কোনো একটা ভেক্টরকে তার লাইনের সাপেক্ষে ডট গুণ করে যখন আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলে। মনে আছে আমাদের এরকম জেনারেল একটা টার্ম এ ভেক্টর বলে, তারপরে সেটাকে দৈর্ঘ্যের সাথে আমরা ইন্টিগ্রেশন করে বলেছিলাম যে এটা লাইন ইন্টিগ্রাল। আচ্ছা, আপনার যদি মনে না থাকে সেটা মিড টার্মের আগের সিলেবাস ছিল, সেকেন্ড চ্যাপ্টারটা। এটাও কি ইন্টিগ্রেশন চিহ্ন, ওই যে ইন্টিগ্রেশন আবার জিরো দেওয়া যায়? ইন্টিগ্রেশনের মধ্যখানে এটা, এগুলো কিন্তু সব আলোচনা করছে, এটাও দেখানো হয়েছিল। ক্লোজ ইন্টিগ্রাল বলে, মধ্যখানে যখন গোল চিহ্ন থাকে সেটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রাল। মানে কি, আপনি যেটাতে ইন্টিগ্রেশনটা করতেছেন সেটা ক্লোজ, বদ্ধ পাথ। যেমন ওকে এটা, স্যার। এই যে এটা আমাদের কিন্তু বদ্ধ, পুরা ক্লোজ।
সেই জন্য এখানে এরকম গোল চিহ্ন ক্লোজ ইন্টিগ্রাল আমরা দিছি। যদি আমার মনে করেন এরকম থাকতো যে এর দৈর্ঘ্যটা এরকম আছে, তাহলে কিন্তু আমি এরকম ক্লোজ দিতে পারতাম না। এটার ক্ষেত্রে আমার এরকম ডিএল লেখা লাগতো, কারণ এটা কোনো ক্লোজ না। তো এরকম যখন ক্লোজ থাকে তখনই আমরা এরকম সিম্বল ক্লোজ ইন্টিগ্রাল দিতে পারি। তাহলে অ্যাম্পিয়ার্স আমাদেরকে বলছে দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজড পাথ, একটা ক্লোজ পাথের জন্য ম্যাগনেটিক ফিল্ডে যে লাইন ইন্টিগ্রাল হয় সেটা কি হবে, মিউ নট টাইমস দ্য টোটাল ইলেকট্রিক কারেন্ট ইনক্লোজড বাই দ্য এরিয়া অফ দ্য ক্লোজড পাথ। টোটাল ইলেকট্রিক কারেন্ট যেটা থাকবে তার সাথে মিউ নটের যদি গুণ করে দিই টাইমস, মিউ নট টাইমস, টাইমস মানে কি গুণ, আগেও বলছিলাম মিউ নট টাইমস হচ্ছে গুণ। তাহলে অ্যাম্পিয়ার্স লটা আমাকে বলতেছে যে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে, সেটা হবে মিউ নটের আই গুণ। এটা ফিজিক্যালি মিনিংটা কি, আসলে মিনিংটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল মানে কি, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের টোটাল যে সার্কুলার পাথটা আমার আছে এই পুরাটার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা হবে সেটা লাইন ইন্টিগ্রাল। আমরা যখন ইন্টিগ্রেশন দিয়ে দিই, এখানে ডিএল বলছি, বাট যখন আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিব তখন আমার আসলে পুরা লেন্থটা চলে আসলো, পুরাটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে, তাই মিউ নট আর এখানে যে কারেন্ট প্রবাহিত হইতেছে তার গুণ, এটা মিউ নট আই। তাহলে ব্যাপারটা সহজ না, মানে এটা কিন্তু খুব সহজ। সার্কুলারের মধ্যে যে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা মিউ নটের আই গুণ, ঠিক আছে। আই কি, পরিবাহের মধ্যে দিয়ে আমার যে কারেন্টটা প্রবাহিত হইতেছিল সেটা। তো এটা হচ্ছে সিম্পল করে ফেলতে হবে, হ্যাঁ, কঠিন করে রাখলে এগুলা কিন্তু মানে ভুলে যাবেন, মনে থাকবে না, মনে হবে যেন কি বললো ইন্টিগ্রেশন বুঝলি না, এরকম হইলে কিন্তু সমস্যা আছে। তাহলে আমি স্যার আরেকবার বলুন। স্যার যখন আমার এটা আমার কি বললো যে এটা এভাবে বলবেন যে স্যার অ্যাম্পিয়ার্স লটা হচ্ছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তার পাশে যখন আমরা একটা সার্কুলার পাথ চিন্তা করব, ওই সার্কুলার পাথে আসলে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কেমন হবে সেটা। তাহলে অ্যাম্পিয়ার্স লটা আমাকে বলতেছে ওই সার্কুলার পাথে ম্যাগনেটিক ফিল্ডের মানটা হবে মিউ নটের আই গুণ, আই মানে হচ্ছে আমার পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা, ঠিক আছে। তাহলে এভাবে বলতে পারেন। আবার যদি আরো একটু মোর অ্যাকুরেট ভাবে বলতে চান তাহলে এভাবে বলতে পারেন যে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা কার সমান, মিউ নটের সাথে আই গুণের সমান। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার্স ল। অনেকভাবে বলা যায়, কতভাবে, যে কোনো একভাবে বলতে পারলেই আপনার হয়েছে। সোজা কথা মুখস্থ না করলেই হয়েছে, মুখস্থ না করে আপনি কোনো একভাবে আমাকে বুঝাই দিতে পারলে হয়েছে। তো এখানে এই যে লেখাগুলো আছে আমি বলি যে আপনারা রিডিং করবেন, অবশ্যই রিডিং করবেন, দেখবেন রিডিং করলে আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তবে ম্যাথমেটিক্স নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নাই। ডেরিভেশন টাইপ বা বড় ডেরিভেশন টাইপ এগুলা হয়তো বা আমরা অ্যাভয়েড করতে পারি এখন। আচ্ছা, তাহলে আমরা অ্যাম্পিয়ার্স লটা কি সেটা এখান থেকে দেখে গেলাম যে জাস্ট লটা কি। তারপরে এখানে আমরা আমি জানি না, এটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে হচ্ছে যে কি আমরা এনার্জি যে ইকুয়েশনটা হয়, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ এনার্জি স্টোর ইন ম্যাগনেটিক ফিল্ড। তো এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের করলাম, ইকুয়েশনে বের করে আনলাম, কিন্তু আমরা যদি এনার্জির ইকুয়েশন চাই তাহলে কিরকম হয় সেটা এই টপিকে আলোচনা করা হচ্ছে। তো আমি চাচ্ছি না এটা আর আলোচনা করতে এখানে, কারণ হচ্ছে দরকার নাই আমার এনার্জির ইকুয়েশনটা এখানে। এবার তার থেকে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে আমার কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, আমরা সেগুলো আলোচনা করি, ঠিক আছে। তো স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের প্রথম যে চ্যাপ্টারটা সেটা মোটামুটি আমরা এখানে শেষ করলাম। আপনাদের কাছে হচ্ছে আমি যা যা পড়ালাম সেগুলা মানে আসলে আমি যা পড়াইলাম তা কিছু বাদ দেওয়া যাবে না। আমি যা পড়াই নাই তার থেকে আপনারা নিজেরা পড়লে সেটা আপনাদের অবশ্যই হেল্প হবে। বাট পরীক্ষার জন্য বলতে পারেন যে অ্যাটলিস্ট গুগল ফর্মের যে পরীক্ষা, এবার তো শুধু গুগল ফর্মে হবে, গুগল ফর্ম প্লাস ভাইভা। তো এই দুইটাতে যেগুলো পড়াই নাই সেগুলো থেকে ইনশাল্লাহ আশা করি থাকবে না। তো আমরা এখন এই চ্যাপ্টারটাতে যাই।
এবার যে চ্যাপ্টারটা যাবো এটা আরো ইজি, সো আশা করি যে সমস্যা হবে না। একটু ওয়েট করে আমি একটু বের করে নিই। আচ্ছা, সেটা হচ্ছে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো ইন্ডাকশন নিয়ে আশা করি সবারই কম বেশ আইডিয়া আছে, তাই না? ইন্ডাকশন কি? ইন্ডাকশন শব্দের বাংলা কি? কে বলতে পারবেন? স্যার ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর না, শুধু ইন্ডাকশন জিজ্ঞেস করছি। ইন্ডাকশনের বাংলা কি হতে পারে বা ইন্ডাকশন কি? কেউ কিছু বলতে পারবেন? স্যার ইন্ডাকশন আবেশ, হ্যাঁ, ঠিক আছে। তো আবেশ বললে শুধু ইন্ডাকশন মানে হচ্ছে তাহলে শুধু আবেশ। আবেশ মানে কি বাংলায় বলেন, যে মানে এখানকার ভাষায় বলা লাগবে না, আমরা আবেশ বলতে নরমালি কি বুঝি? কয় না যে এর আবেশে ও ভালো হয়ে গেছে বা এর আবেশে খারাপ হয়ে গেছে, ঠিক আছে? চুম্বকের স্পর্শে স্যার তড়িৎ আবেশ ইনডিউসড স্যার কারো সংস্পর্শ এরকম। হ্যাঁ, মানে তড়িতে যাচ্ছিলাম না প্রথমে, নর্মাল কথা বলতে কারো সংস্পর্শে এসে কেউ ভালো হয়ে যাওয়া, কেউ খারাপ হয়ে যাওয়া, এরকম এটা, তাই না? মানে কি ভালো লোকে থাকলে ভালো হয়ে যায়, খারাপ সাথে থাকলে খারাপ হয়ে যায়, এরকম। এই আবেশ মানে সেটাই আমাদের, যে একজনের সংস্পর্শে আরেকজন প্রভাবিত হওয়া, ঠিক আছে? এটা আমাদের ইন্ডাকশন। ইন্ডাকশন শব্দের মিনিংটা হচ্ছে এটা, যে আবেশ। এখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? আমার যে শব্দ থেকে বোঝা যাচ্ছে যে ইলেকট্রো মানে কি, মানে ইলেকট্রিসিটি রিলেটেড, তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ, হ্যাঁ। আর ম্যাগনেট তো চুম্বক, তাহলে এটা তড়িৎ চুম্বকীয় আবেশ। তার মানে এই একটার প্রভাবে আরেকটা ক্রিয়েট হবে। সো আবেশটা কিরকম হবে, এখানে যদি আমরা এই ফিগারটা একটু খেয়াল করি, আমরা যখন এরকম কোন একটা সার্কুলার একটা কিছু রাখবো, পরিবাহী রাখবো, যে কিন্তু ওইটার মধ্যে কোনো ধরনের আমার কারেন্ট প্রবাহিত হইতেছে না, এটা আমার একটা পরিবাহী, বাট এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হইতেছে না। আমি একটা গ্যালভানোমিটার লাগাই দিলাম। গ্যালভানোমিটার দিয়ে কি করি আমরা, কারেন্টের পরিমাণ করতে পারি, যে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে, সেই গ্যালভানোমিটার আমি যেখানে লাগাই দিলাম। এখন দেখা যাচ্ছে যেহেতু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে কি হবে, গ্যালভানোমিটারের মধ্যে কি জিরো পার্ট দেখাবে, কোনো ধরনের গ্যালভানোমিটার কাঁটা যেটা, সেটা কোনো ডিফ্লেকশন দেখাবে না, তাই না? কোনো ধরনের যেহেতু তড়িৎ প্রবাহের কানেকশন নাই। এরপরে আমি যেটা করবি, যখন এরকম একটা ম্যাগনেট যখন আমি এই পরিবাহীটার এইটার কাছাকাছি নিয়ে আসি, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে কি এই গ্যালভানোমিটারের মধ্যে আমি একটা ডিফ্লেকশন দেখতে পাচ্ছি। তাহলে তার মানে কি, এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই জন্যই তো আমি এখানে ডিফ্লেকশন দেখতে পেলাম, তাই না? তাতে কি হইলো, যে একটা চুম্বক যখন আমি কাছে আনলাম, সেই চুম্বক বা ম্যাগনেটের আবেশে আমার এখানে আসলে ইলেকট্রিসিটি বা আই উৎপন্ন হয়েছে, যার কারণে আমি এই গ্যালভানোমিটারের মধ্যে একটা ডিফ্লেকশন দেখতে পেলাম। তাহলে এটাই হচ্ছে আমার তড়িৎ চুম্বকীয় আবেশ। একটা চুম্বকের আবেশে যেই তড়িৎটা উৎপন্ন হলো, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এখানে আরো কয়েকটা ব্যাপার আছে, যে যখন আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের সংজ্ঞাটা একটু মনে করার চেষ্টা করি, কি ছিল, যে একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে কি পরিমাণ চুম্বক বলরেখা পাস করতেছে তার একটা মেজারমেন্ট। তো আমার যখন আমি এই যে চুম্বকটাকে কাছে আনতেছি, তখন আমার দেখা যাচ্ছে এই পরিবাহীতে কি চুম্বক বলরেখার সংখ্যাগুলো আমার বেশি পরিমাণে পাস হচ্ছে। আবার যখন দূরে চলে যাচ্ছি, তখন চুম্বক বলরেখার সংখ্যা বা ফ্লাক্সের কথা বলতে পারি, ফ্লাক্সের মান কমে যাচ্ছে। এই যতক্ষণ পর্যন্ত আসলে এই ফ্লাক্সের পরিবর্তন হবে, আমি সামনে পেছালাম, ফ্লাক্সের পরিবর্তন যতক্ষণ হতে থাকবে, ততক্ষণই আসলে আমার এখানে এই ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক কারেন্ট যেটা, সেটা উৎপন্ন হতে থাকবে, ঠিক আছে? তো দ্যাট মিনস কি দাঁড়ালো, চুম্বক যদি আমরা সামারি করি, আবেশ হচ্ছে একটা ম্যাগনেটের
প্রভাবে যখন ইলেকট্রিসিটি উৎপন্ন হয় তখন সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলি, এবং সেই ইন্ডাকশনটা ততক্ষণই থাকবে যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হইতে থাকবে। ঠিক আছে, তো এখানে জাস্ট গল্পের মতো করে বলা আছে যে কিভাবে আমি যেগুলো বললাম, গ্যালভানোমিটার লাগানো হচ্ছে, গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন নাই, মানে কোনো কারেন্ট নাই। এরপরে যখন আমি একটা ম্যাগনেট আনলাম, গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখতে পেলাম, তার মানে হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা কারেন্টের উৎপন্ন হয়েছে। জাস্ট গল্পের মতো করা আছে, রিডিং করবেন দেখবেন না, কোনো সমস্যা নেই। ডেফিনেশন আকারে লিখে আসছে, তো আমি যেভাবে বলছি সেভাবে আমাকে ডেফিনেশন বলবেন, ওইটাই সবচেয়ে ভালো। তারপর ওইখানে একটু গুছানো আছে, দ্য প্রসেস অফ ডেভেলপিং electromotive force and current in a closed coil। আচ্ছা, তাহলে একটা ক্লোজ কয়েলে স্যার তাহলে আমরা যদি স্যার জিজ্ঞেস করেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি, তাহলে স্যার আমরা বলবো একটা ম্যাগনেটের প্রভাবে যে কারেন্ট ইনডিউসড হয় ওটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটাই বলবো স্যার। হ্যাঁ, একটা ম্যাগনেটের প্রভাবে যখন আমাদের কারেন্ট প্রবাহিত হবে কোনো একটা পরিবাহীতে, সেটাই আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই যে দ্য প্রসেস অফ ডেভেলপিং ইলেকট্রোমোটিভ ফোর্স কি সেটা একটু পরে আলোচনা করব, এন্ড কারেন্ট ইন এ ক্লোজড কয়েল উইথ দ্য হেল্প অফ এ মুভিং ম্যাগনেট। এটা মুভিং ম্যাগনেটের সাহায্যে যখন আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা কারেন্ট ডেভেলপ করব ইন এ কারেন্ট ক্যারিং সার্কিট, একটা সার্কিটের মধ্যে, দেন ইট ইজ কল্ড ম্যাগনেটিক ইন্ডাকশন। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয় সেটা। তো এগুলা সব ক্লাসরুমে আপলোড করা আছে, আপনারা শীট ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এবার আসি যে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য ফ্যারাডের সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা কোনো না কোনো ভাবে অবশ্যই আসবে, কিছু মানে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এগুলা ওকে। তাহলে এই ফ্যারাডের আসলে আমাদের দুইটা সূত্র আছে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দেন। প্রথম যে সূত্রটা সেটা খুবই সহজ, বলতে পারেন যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যেই ডেফিনেশনটা পড়লাম সেটাই, ওইটাকেই সে বলছে যে প্রথম সূত্রটা। তারপরে এখানে আসলে কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশন গুলার থেকে সামারি করে আর কি দুইটা সূত্র দেওয়া হয়েছে। আমরা সেই দুইটা সূত্রে যাব, তার আগে একটু ইলেকট্রোমোটিভ ফোর্স যে ইয়াতে যে ডেফিনেশনে আমরা পড়লাম যে প্রসেস অফ ডেভেলপিং ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা কারেন্ট সেক্ষেত্রে, তাহলে কারেন্ট তো আমি আলোচনা কারেন্ট বলছি, ইলেকট্রোমোটিভ ফোর্সটা নতুন আসলো। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ভাইভাতে প্রচুর জিজ্ঞেস করা হয়, চাকরি বাকরি ভাইভা থেকে শুরু করে সব জায়গায়। কারণ কি, এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে সবাই মনে করে যে এটা আসলে একটা ফোর্স, এটা আসলে একটা ফোর্স, কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্স আসলে কোনো ফোর্স না, এটা হচ্ছে আসলে ভোল্টেজ। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা ভোল্টেজ। তাহলে সেই জন্য আমি এখানে ছোট্ট করে সেই ডেফিনেশনটা এনে রাখছি। The electromotive force also called EMF, এটাকে EMF ও বলে, denoted and measured in volt। কি এককে মাপা হয়? ভোল্ট এককে মাপা হয়। ফোর্স থাকলে ফোর্স তার ভোল্ট এককে মাপা হয় না, ফোর্স মাপা হয় নিউটন এককে, আর ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা ভোল্ট এককে মাপি। রেফার্স টু ভোল্টেজ জেনারেটেড বাই ব্যাটারি, এটাকে একটা ভোল্টেজ যেটা ব্যাটারি জেনারেট করে, অর বাই দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল, অর ফ্যারাডেস ল অনুযায়ী যে ম্যাগনেটের মাধ্যমে যেটা তৈরি করা হয়, যে ভোল্টেজটা উৎপন্ন করা হয় সেটা, which states that a time varying magnetic field will induce in an electric current। The electromotive force is not considered a force, এটাকে কোনো ফোর্স হিসেবে কনসিডার করা হয় না, as force is measured in Newton, ফোর্সকে যেরকম নিউটনে মাপা হয় এটাকে সেরকম ফোর্স হিসেবে কনসিডার করা হয় না, বাট এ পটেনশিয়াল, এটা বিভব বা ভোল্টেজ or energy per unit charge, যে ভোল্টেজের ডেফিনেশনটা এনার্জি পার ইউনিট চার্জ মেজার্ড ইন ভোল্ট এককে মাপা হয়। ঠিক আছে, তো সুন্দর, এটা ডেফিনেশন পরীক্ষা আসতে পারে। আবার আমি একটু সামারাইজ করি, যদি জিজ্ঞেস করা হয় কোথাও কিভাবে বলবেন। প্রথমে বলতে হবে যে ইলেকট্রোমোটিভ ফোর্স এটা আসলে কোনো ফোর্স না, এটা এক ধরনের ভোল্টেজ। ঠিক আছে, কোনো একটা ব্যাটারি থেকে ভোল্টেজটা জেনারেট হতে পারে, অথবা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে যে ম্যাগনেট, সেই ম্যাগনেটের মাধ্যমে এই ভোল্টেজটা সার্কিট উৎপন্ন হতে পারে। তাহলে এই যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আসলে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা এবার আসি ফ্যারাডের দুইটা সূত্র। প্রথম সূত্রটা দেখেন অলরেডি আলোচনা হয়ে গেছে, প্রথম সূত্র। তারপরে কি বলছে, হয় না বার মানে কি, যখন দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, যখন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর চেঞ্জ, তার মানে কি ফ্লাক্সের যখন চেঞ্জ হয়, আমি ফ্লাক্সের চেঞ্জের কথাটা বলছিলাম,
ফ্লাক্সের চেঞ্জ। Whenever there is a change in the number of magnetic field lines or magnetic fluxes, flux বলাও আছে, passing through a closed coil, একটা কয়েলের পাশে যখন এরকম ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হইতে থাকে, ফিগারটা যদি এখানে আবার আঁকি, এরকম একটা সার্কুলার কয়েল আছে, এটা ম্যাগনেট, ঠিক আছে? তো নর্থ সাউথ, এটা হচ্ছে আমার এটা গ্যালভানোমিটার, আমি এখানে দিতে পারি জি। ফ্যারাডের প্রথম সূত্রটা বলছে যখন এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ ফ্লাক্সের পরিবর্তন হইতে থাকবে একটা কয়েলের পাশাপাশি, কয়েলের পাশে, এই যে কয়েল আছে সেই কয়েলের পাশে এরকম ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হইতে থাকবে, তখন কি হবে? an electromotive force or electric current is induced in the coil। তখন এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা আসলে এরকম সিম্বল দিয়ে প্রকাশ করি, এপসাইলন, ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইলেকট্রিক কারেন্ট, সেটা আমার এই কয়েলের মধ্যে ইনডিউসড হবে। The induced electromotive force অথবা electric current exists as long as the magnetic field lines or magnetic flux keeps changing। কতক্ষণ পর্যন্ত কারেন্ট বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা থাকবে? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে ফ্লাক্সের যে পরিবর্তন হইতেছে এই ম্যাগনেটের মুভিং এর ফলে, ততক্ষণ থাকবে। ফ্লাক্সের পরিবর্তন যতক্ষণ থাকবে ততক্ষণ আমার এরকম ইন্ডাকশনের ফলে কারেন্ট বা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটা আসলে অলরেডি আলোচনা করা ছিল, তারপর আমি আরেকবার রিপিট করি যে ফ্যারাডের প্রথম সূত্রটা কিভাবে বলবেন। আচ্ছা, সো ফ্যারাডের প্রথম সূত্রটা বলতে হবে যে একটা কয়েলের পাশে যখন কোনো চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হতে থাকবে, তাহলে কয়েলের মধ্যে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হয়, এবং এই প্রোডাকশনটা কারেন্টটা অথবা ইলেকট্রোমোটিভসের প্রোডাকশনটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত চুম্বক ফ্লাক্সের পরিবর্তনটা ওই জায়গা থাকবে। ঠিক আছে, তো এভাবে পড়তে হবে, বুঝছেন? মানে এভাবে যদি মুখস্থ করা শুরু করেন, হয় বা দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অর দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, এই লাইনটা কত বড়, হ্যাঁ, প্রায় 4 লাইন, এই 4 লাইন মুখস্থ করলে থাকবো মনে? শুনছেন আপনারা আমাকে? জি স্যার। জি স্যার। তা মুখস্থ না করে এটা বুঝা পড়তে হবে, তাহলে হবে। মুখস্থ করার দরকার নাই, এই যে আমি ক্লাসে, আমি কি ক্লাসে, আমি হয়তো এখান থেকে রিডিং পড়ি, কারণ আপনারা তো এই শীটটা রিডিং পড়বেন বোঝার জন্য, তা আপনাদের বোঝার খাতিরে আমি এটাও রিডিং পড়ে দিই নর্মালি। কিন্তু আমি কাউকে বোঝাতে গেলে আমি এখানে যেরকম বলছি ওইটাই বইয়ের ভাষা আমি অ্যাভয়েড করতাম। ঠিক আছে, তো আপনারা যখন ভাইভা আনসার করবেন তখন বইয়ের ভাষা অবশ্যই অ্যাভয়েড করবেন। এই যে এখানে যেরকম বোঝাই দিছি এরকম বোঝানোর ভাষাটা অবলম্বন করবেন, দেখবেন ভালো মার্ক হবে। সেকেন্ড ল আসেই, ঠিক আছে, সেকেন্ড লতে যে বলছে, এতক্ষণ তো আমরা বলছি যে শুধু কয়েলের মধ্যে ইএমএফ অথবা কারেন্ট প্রডিউস হবে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের মাধ্যমে। সেকেন্ড লটা এগুলো আসলে কি রকম মান কি রকম হবে সেই সম্বন্ধে বলছে, ঠিক আছে, মান কি রকম হবে সেটা। তাহলে সেকেন্ড লটা আমাকে বলছে যে দ্য ম্যাগনিটিউড, যে ম্যাগনিটিউড শব্দের অর্থ মান আগে বলা হয়েছিল আপনাদেরকে, দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে এটার মান ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা ইন এ ক্লোজড কয়েল, একটা ক্লোজড কয়েলের ক্ষেত্রে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক হবে কার? নেগেটিভ অফ দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স যে পরিবর্তন হইতেছিল সেটা পরিবর্তনের হারের সমানুপাতিক, পরিবর্তনের হারের সমানুপাতিক। আবার রিপিট করি, সেকেন্ড লটা আমাকে বলছে ইন্ডাকশনের ফলে যে ইএমএফটা উৎপন্ন হবে সেটার মানটা হবে ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক। সিম্পল, ঠিক আছে। তাহলে এখন আমার যেহেতু ফ্লাক্স পরিবর্তন হারের সমানুপাতিক লিখতে হবে, আমি একটু বলে নিই যে φ1 হচ্ছে আমার প্রথম একটা জায়গা, যেমন আমার ফর এক্সাম্পল আমার চুম্বকটা একটু এখানে একটু ক্লিয়ার করে ড্র করি, সরাই। সো ফর এক্সাম্পল প্রথমে ম্যাগনেটটা এই জায়গায় ছিল, তাহলে এই জায়গায় যখন ছিল তখন এখানে একটা ফ্লাক্স আছে, সেটাকে আমি বলতেছি যে φ1, প্রথম φ1 বলি। এখন এই ম্যাগনেটটাকে পরে আমি সামনে নিয়ে আসলাম, তাহলে এই ম্যাগনেটটা এবার সামনে চলে আসলো, মুভ করে আমি সামনে নিয়ে আসলাম, তাহলে এই জায়গায় আরেকটা ফ্লাক্স আছে φ2,
তাহলে এই তো আমার ফ্লাক্সের পরিবর্তন হলো, তাই না? আমি চুম্বকটা মুভ করলাম, আমার ফ্লাক্সের পরিবর্তন হয়ে গেল। মানে চুম্বক বলরেখার সংখ্যাটা আমার কি বলতে পারেন যে φ1 যখন ছিল তখন কম ছিল, φ2 ক্ষেত্রে সেটা বেশি ছিল। ঠিক আছে? আচ্ছা, মিনিট। সরি, একটু ফোন ডিস্টার্ব করতেছিল। তাহলে আমার এইভাবে আমি যখন চুম্বকটা মুভ করলাম আমার ফ্লাক্সের পরিবর্তন হয়ে গেল। যখন দূরে আছে তখন ফ্লাক্সের মানটা কি বেশি আছে না কম আছে বলেন তো? কম আছে স্যার। হ্যাঁ, ভেরি গুড, কম আছে। যখন আর কাছাকাছি গেলাম ফ্লাক্সের মানটা বেশি হবে, কারণ এবার আরো বেশি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা পাস হইতে পারবে, সেটা ভেরি গুড। আচ্ছা, তাহলে ফ্লাক্সের পরিবর্তন, এখন এই যে পরিবর্তনটা আমি করলাম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, ধরে নিলাম সেটা আমার টি সময় ধরে আমি এই কাজটা করলাম। ঠিক আছে? তাহলে ফ্লাক্সের পরিবর্তনের হার যদি আমি বলি, সেটা আমি কিভাবে করব? ফ্লাক্স পরিবর্তনের হার φ2 মাইনাস φ1, এতটুকু পর্যন্ত আমার φ1 ফ্লাক্স বৃদ্ধি হলো, সময় ছিল আমার টি, আর টি সময় আমার ফ্লাক্সের পরিবর্তন এটা, তাহলে এটা হলো আমার ফ্লাক্স পরিবর্তনের হার। ঠিক আছে? তাহলে সেকেন্ড লটা আমাকে বলছে এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা সমানুপাতিক হবে তার এই যে ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক হবে। নেগেটিভ হবে স্যার। হ্যাঁ, আসতেছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু লিখলাম যে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডিউরিং টাইম টি, সেটা আমার φ2 মাইনাস φ1 হবে। রেট অফ চেঞ্জ ম্যাগনেটিক ফ্লাক্স যখন বলবো তখন আমরা টি দিয়ে দিব, নিচে দিয়ে টি ভাগ দিয়ে দিব। তারপরে আমরা অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল আমরা লিখতে পারি যে এটা φ2 মাইনাস φ1 মাইনাস টি। আচ্ছা, এখানে হচ্ছে কি যে মাইনাস সিম্বল দেওয়া আছে। মাইনাস দ্বারা কি বোঝায়? মাইনাস হচ্ছে কি, সবসময় আমরা যখন মাইনাস দিই, মাইনাস দ্বারা কি ডিরেকশন নির্ণয় করি, তাই ডিরেকশন দেখাই, যে একটার সাথে একটার অপোজিট যখন হয় তখন আমরা মাইনাস দেখাই। তাহলে এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটার সাথে আমার ফ্লাক্সের ডিরেকশনটা অপোজিট হবে, নেগেটিভ ডিরেকশন হবে, বিপরীতমুখী হবে, সেই জন্য আমাকে এখানে মাইনাস দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এপসাইলন সমান, এখন আমরা মাইনাস সমানুপাতিক সিম্বলটা উঠে দিয়ে কে বসাবো। কে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক। এই তো, তাহলে এইটাই হচ্ছে আমার মোটামুটি সেকেন্ড ল, কিন্তু এটাকে আমরা আরেকটু সাজায় লিখবো। এখানে ওই যে ফ্লাক্সের একক একটু পড়েই দেখি, দ্য ভ্যালু অফ ইট, কের, এই যে কের ভ্যালুটা কিরকম হবে? কে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, তো এটার ভ্যালুটা কিরকম আমরা কোথায় থেকে বসাবো সেই সম্বন্ধে এখানে একটু বলা আছে যে the value of it, মানে কে এর ভ্যালুটা ডিপেন্ডস অন, নির্ভর করে কার উপর? ইউনিটস অফ দ্য কোয়ান্টিটিস, মানে এখানে এই যে এপসাইলন অথবা ফাই অথবা টি, এই এগুলো আমরা যে এককে ইউজ করব অ্যাকচুয়ালি তার উপর নির্ভর করে। ইউনিটস মানে কি? একক ইউনিটস অফ দ্য কোয়ান্টিটিস, ওই যে যেগুলো আছে ওগুলা ইউনিটের উপরে ডিপেন্ড করে। কিরকম সেটা আমরা ফ্রম দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা থেকে আমরা কি বলতে পারি? দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ডিফাইন্ড ইন এসআই সিস্টেম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিস্টেমে যখন আমরা ওয়েবার বলি, তাই না? ফ্লাক্সের এককে আমরা এসআই ইউনিটে কি বলি? ওয়েবার। দ্য ইউনিট ইজ নোন অ্যাজ ওয়েবার। This unit is defined as in such a way so that K becomes 1. তাহলে এখানে এই যে ওয়েবার, সে ওয়েবারের এমন ভাবে ডিফাইন করা হয়েছে যে কে এর মানটা আসলে 1 হয়। সেটা কিরকম? আমি যদি বলি যে একক সময়ে, দ্যাট মিনস টি মান 1, একক সময়ে একক ভোল্ট ইএমএফ প্রডিউস হয়, ঠিক আছে? তখন আমাদের আসলে কি হবে, সেটা কখন হবে? এটা 1 বলতেছি, আর বলতেছি একক সময়ে আমার ইএমএফ 1 হবে, তার মানে আমার আসলে কি হবে? আমার যে এই উপরে যে টার্মটা সেটা আমার 1 হয়ে যাইতে হবে, ঠিক আছে? তো φ2 অথবা φ1 যে কোনো একটা আমার 0 হবে, তখন আসলে কে। তো আমি আপনাদেরকে বলবো ওয়েবার বা কে অত ডিটেলসে না গেলেও চলবে, আপনারা জাস্ট মনে রাখেন যে এখানে প্রপোর্শনাল যে কনস্ট্যান্টটা সেটার মানটা 1 হয়, আর সেই 1 কিভাবে হয় এখানে সেটা বলা আছে, যে এককগুলোকে আমরা ওইভাবে সবগুলাকে যদি একক ধরে নিই, T1 এপসাইলন 1 φ1
তাহলে কে এর মান অবশ্যই 1 হয়, তাই না? সবগুলো যদি 1 হয় তাহলে কে ইকুয়াল টু কি হবে? 1 হবে। তাহলে এই কে এর মানটা আমার 1 হবে ফ্যারাডের সূত্রটা। তাহলে আমরা কে বাদ দিয়ে দিলাম সূত্রটা থেকে। তাহলে আমাদের এরকম চলে আসছে। এখন আমরা নরমালি কোনো কিছুর পরিবর্তনের হারকে এভাবে লিখছি, কিন্তু আমরা সেটাকে আরো এভাবে লিখতে পারি, তাই না? d∅/dt লিখতে পারি। এই জিনিসকে আমরা d∅/dt লিখতে পারি যে d∅ হচ্ছে ক্ষুদ্র চেঞ্জ হলো dt সময়ে, মানে মোর অ্যাকুরেট। দুইটা কথা একই। আগে t লিখছিলাম, এখানে আমি dt লিখলাম, আর ওখানে দুইটা ফ্লাক্সের পার্থক্যকে সেটা আমি d∅ লিখলাম, ঠিক আছে? পার্থক্যকে আমরা নরমালি d∅ দিয়ে লিখতে পারি। তো সেই জন্য আমি যে ওই উপরের টার্মটাকে আমি এইভাবে -d∅/dt লিখলাম, ঠিক আছে? কারণ কি, যখন এবং আপনি আসলে এইভাবে ∅2 - ∅1 রাখেন বা d∅ রাখেন, একই কথা। আমরা যখন ম্যাথ করব, কোনো ম্যাথে আপনাকে সরাসরি বলে দিবে যে ফ্লাক্সের পরিবর্তন এতটুকু হয়েছে। মনে করেন বলে দিল যে ফ্লাক্সের পরিবর্তন হয়েছে 2 ওয়েবার। তখন তো আপনি জানেন না ∅2 কত আর ∅1 কত, তখন কি আমরা জানি? আমাকে জাস্ট বলে দিল ফ্লাক্সের পরিবর্তন, তখন আমাকে কি করতে হবে? সরাসরি এই যে d∅ বসাইতে হবে। যে d∅ সমান 2 ওয়েবার বসাইয়া আমার ম্যাথ করে ফেলতে হবে। কিন্তু আমার কিছু কন্ডিশন আপনাকে দিবে, যে ফ্লাক্সের ইনিশিয়াল কন্ডিশন বলে দিবে, ফাইনাল কন্ডিশন বলে দিবে, বলবে যে এত থেকে এত ফ্লাক্সের পরিবর্তন হইলো। তখন কি করতে হবে? তখন আবার এই যে ∅2 - ∅1 সেটাতে আমার বসাইতে হবে, ঠিক আছে? তো ডিপেন্ড করে পরিস্থিতি অনুযায়ী, কিন্তু আপনি যেটাই লিখেন না কেন, যদি ম্যাথ ছাড়া এভাবে থিওরিতে যে কোনো জায়গায় যেটা লিখেন না কেন, সেটা আপনার সঠিক, দুইটা ক্ষেত্রে সঠিক। তাহলে আমরা এটা হচ্ছে সূত্র। এখন এটাকে আমরা n∅ দিতে পারি, যে ওই যে কয়েলে যদি n সংখ্যক প্যাচ থাকে, নাম্বার অফ টার্নস, যেটা সে কয়েলে n সংখ্যক প্যাচ থাকলে সেটা আমরা কে আমরা n দিতে পারি, n∅। তাহলে এপসাইলন সমান n d∅/dt। সো এটা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা। সহজ করে একটু পড়তে হবে। হ্যাঁ, ফ্যারাডের প্রথম সূত্রটা বলতে পারেন শুধু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডেফিনেশনের উপরে ছিল। সেকেন্ড লটা ওই ইন্ডাকশনের পরে যে ইএমএফ যেটা উৎপন্ন হচ্ছে, সেই ইএমএফ এর মানটা কেমন হবে সেটা দেখাইলো। তো সূত্রটা আমার লাগবে ম্যাথ করার জন্য। তো আমি এখন তাহলে চলে যাই একটু আগাই। সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন, ঠিক আছে, সম্বন্ধে কারো আইডিয়া আছে? সেলফ ইন্ডাকশন কি বলেন তো? মানে শব্দ থেকে একটু বোঝার চেষ্টা করি। স্যার নিজে নিজে করতে পারে, স্যার আমরা বলছিলাম স্যার নিজে নিজে যেটা স্যার করতে পারবে অন্য সংস্পর্শ ছাড়া। হ্যাঁ, ভেরি গুড। একটা এই যে ফিগারটা যদি দেখেন, এই ফিগারটা কি হচ্ছে, এখানে অন্য বাহিরের কোনো ইন্ডাকশন মানে বাহিরের কিছু এখানে নাই। আগে এতক্ষণ যেমন দেখতেছিলাম যে একটা বাহির থেকে একটা ম্যাগনেট এসে বারবার ইন্ডাকশন করতেছিল, এখানে বাহিরের কোনো কিছু নাই, প্রভাব নাই, কিন্তু ওইটা নিজের মধ্যে একটা কিছুর পরিবর্তন হইতে থাকবে, যার ফলে এখানে ইএমএফ উৎপন্ন হতে থাকবে। কয়েলে ইএমএফ উৎপন্ন হবে, তার মানে সার্কিটের মধ্যে নিজে নিজে হচ্ছে। আমরা যদি ডেফিনেশনটা পড়ি, দেখেন এখানে লেখা আছে দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সার্কিট চেঞ্জেস। একটা সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের যখন পরিবর্তন হবে, কখন হবে? ইফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট চেঞ্জেস। তাহলে এখানে যে কারেন্ট তো প্রবাহিত হচ্ছে, তাই না? যেহেতু ব্যাটারি আছে তার মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে যখন আমার এই কারেন্টের সার্কিটের মধ্যে যখন কারেন্টের পরিবর্তন হইতে থাকবে, যদি আমি কারেন্টের পরিবর্তন করি, তখন কি হবে? আসলে তার ম্যাগনেটিক ফ্লাক্সের যেটা সেটাও পরিবর্তন হবে। অর ইফ দ্য সার্কিট মুভস ইন ম্যাগনেটিক ফিল্ড, এবং এই সার্কিটটাকে পুরোটাকে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করতে থাকি, তখনও এই কাজটা হবে, যে ফ্লাক্সের পরিবর্তন হতে থাকবে। মানে কয়েল আসলে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইনস, দ্যাট মিন্স ফ্লাক্স ফিল করতেছে সেটা আর কি। আমি এখানে কারেন্টের মান চেঞ্জ করলেও এখানে এই কয়েলটা ফ্লাক্সের একটা পরিবর্তন অনুভব করবে, যার ফলে ইন্ডাকশন হবে। আবার দেখা যাচ্ছে যে এই কারেন্টের মান স্থির আছে, কিন্তু আমি পুরো আমার এই সার্কিটটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি মুভ করতেছি, তখনও এই কয়েলটা একটা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন অনুভব করবে, ঠিক আছে? তাহলে কি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন অনুভব করা মানেই হচ্ছে কি ওখানে আমার ইন্ডাকশন হওয়া, ইন্ডাকশনের মধ্যে ইএমএফ উৎপন্ন হওয়া। কারণ আমরা ফ্যারাডের প্রথম সূত্র যেটা, সেটা আমাকে বলছিল যে ফ্লাক্সের যতক্ষণ এরকম পরিবর্তন হতে থাকবে, ততক্ষণই আমার ইন্ডাকশনটা হতে থাকবে। তাহলে সেটাই যে আবার পড়ি, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সার্কিট চেঞ্জেস। একটা সার্কিটের সাথে সংযুক্ত ম্যাগনেটিক ফ্লাক্সটা পরিবর্তন হবে ইফ, যদি কারেন্ট ইন দ্য সার্কিট চেঞ্জেস, সার্কিটের মধ্যে যদি কারেন্টের পরিবর্তন হয়, অর অথবা যদি সার্কিট মুভস ইন এ ম্যাগনেটিক ফিল্ড, সার্কিট যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করে। দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ডিউ টু দিস চেঞ্জ, এই চেঞ্জের কারণে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা হবে সেটাকে আমরা বলি কি?
সেলফ ইন্ডাকশন। খুবই সিম্পল, সেলফ ইন্ডাকশন। তাহলে এখানে সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে কি হয় যে ফ্লাক্সের মানটা অবশ্যই আই সমানুপাতিক হবে, মানে একই কথা, ঘুরে ফিরে একই কথা, যে ফ্লাক্স মানে ফ্লাক্স যত বেশি পরিবর্তন হবে আমার আই তত বেশি উৎপন্ন হবে, তাই না? আমাকে ফ্যারাডের সূত্র তাই বলছিল। তাহলে একটা সমানুপাতিক, একটার সমানুপাতিক, ফ্লাক্সের সাথে আই সম্পর্কটা সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক ধ্রুবক উঠাই দিয়ে আমরা এল বসাই। এল একটা এখানে বলা হচ্ছে এল ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স। এল একটা ধ্রুবক, খেয়াল রাখেন কিন্তু, হ্যাঁ ইম্পর্টেন্ট কথা, এল একটা ধ্রুবক, কিন্তু এখানে নাম হচ্ছে, যেহেতু সেলফ ইন্ডাকশনের ব্যাপার সেজন্য এটাকে বলা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে সেলফ ইন্ডাকশন কাকে বলে, আবার বলবো যে সেলফ ইন্ডাকটেন্স কি। দুইটা ক্ষেত্রে যদি সেলফ ইন্ডাকশনের ডেফিনিশন দেন তাহলে মনে করবো যে আপনি সেলফ ইন্ডাকটেন্স আলাদা একটা আছে সেটা জানেন না। তাহলে সেলফ ইন্ডাকটেন্সের সংজ্ঞাটা কিভাবে দিব, এই জায়গায় আলোচনা আছে। সেলফ ইন্ডাকটেন্সের সংজ্ঞা আমরা দিব যে যখন ম্যাগনেটিক ফ্লাক্স উইথ এ কয়েল ইন ইউনিট কারেন্ট, তখন কোনো কারেন্টের মধ্যে দিয়ে, যেহেতু ফাই সমান যেহেতু আমাদের এল আই, তাহলে কোন জায়গায় যদি কারেন্টের মানটা যদি একক হয়, মনে করেন 1 অ্যাম্পিয়ার, তাহলে এল এর মান যদি 1 হয়ে যায়, তাহলে সরি আই এর মান যদি 1 অ্যাম্পিয়ার হয়ে যায়, তাহলে এল সমান কি পাই হয়ে যায় না? ঠিক কিনা? জি স্যার। তাহলে আমরা কি বলবো, যখন একক কারেন্ট প্রবাহিত হবে তখন যেই ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটাই হচ্ছে আমার সেলফ ইন্ডাকটেন্স। একক কারেন্ট, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল, একটা কয়েলের সাথে সংযুক্ত ম্যাগনেটিক ফ্লাক্সের মান যখন ইউনিট কারেন্ট ফ্লোস থ্রু ইট, যখন ওইটার মধ্যে দিয়ে একক কারেন্ট প্রবাহিত হয় তখন যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটা হচ্ছে আমার সেলফ ইন্ডাকটেন্স। তাহলে সেলফ ইন্ডাকটেন্স আসলে কি, আমরা একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মানটাকে আমরা সেলফ ইন্ডাকটেন্স বলি যখন একক কারেন্ট প্রবাহিত হবে। তো মুখস্থ করার কোনো দরকার নাই, সেলফ ইন্ডাকশন বলে দিব যে স্যার একটা সার্কিটের মধ্যে কারেন্টের যে পরিবর্তন হয় ওই পরিবর্তনের ফলে যে ফ্লাক্সের পরিবর্তন হয়, ফ্লাক্স পরিবর্তনটা আমাকে ইন্ডাকশন করে ওখানে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন করে। সার্কিটের মধ্যে নিজে নিজে ভিতরে পুরোটা একা একা যেহেতু হয় সেটাকে আমরা সেলফ ইন্ডাকশন বলি। সেলফ ইন্ডাকটেন্সটা কি, যখন একক কারেন্ট প্রবাহিত হবে তখন যে ফ্লাক্সটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আমার সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নাই। তো একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ফাই সমান এল আই সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, না এটা আমাদের মনে রাখতে হবে, ফাই সমান এল আই। তাহলে আমরা এখন এই ফাই সমান এল, আমরা ফ্যারাডের সূত্রটাকে একটু সেলফ ইন্ডাকশনের জন্য যদি লিখতে চাই তাহলে আমরা জানি ফ্যারাডের সূত্রটা এরকম ছিল -d∅dt, এই ফাইল জায়গায় আমি এল আই বসাই দিব। তাহলে এই ফ্যারাডের সূত্রটা আমার সেলফ ইন্ডাকশনের জন্য এরকম হয়ে যায়। ওই যে এন ছিল ওখানে মনে আছে যে নাম্বার অফ টার্নস, মানে এন এল di/dt, শুধু ফ্যারাডের সূত্রে ফাইল জায়গায় আমরা এল আই বসাই দিলাম। তাহলে আমরা সেলফ ইন্ডাকশনের জন্য ফ্যারাডের সূত্রটা এরকম লিখতে পারি। আমাদের ম্যাথ আমরা একটু পরে দেখব যে সেলফ ইন্ডাকশনের জন্য ম্যাথ আছে, আবার শুধু ফ্যারাডের সূত্রের জন্য ম্যাথ আছে, আবার এখন আবার দেখতে যাচ্ছি মিউচুয়াল ইন্ডাকশন, সেই মিউচুয়াল ইন্ডাকশনের জন্য ম্যাথ আছে। তা মানে ব্যাপারগুলো খুবই সহজ, কিন্তু জাস্ট বুঝতে হবে যে কোন সূত্রে কোনটাতে কি একটু সামান্য একটু কি পার্থক্য। যেমন সেলফ ইন্ডাকশন আমি সামান্য পার্থক্য কি, ফাইল জায়গায় আমি এল আই বসাই দিলাম, শেষ। আর এল এখানে সেলফ ইন্ডাকটেন্স, আই হচ্ছে কারেন্টের মান। এরপরে আসে আমরা সেলফ ইন্ডাকটেন্স এর একক হচ্ছে হেনরি। ঠিক আছে, সেলফ ইন্ডাকটেন্স এর একক হচ্ছে হেনরি, মনে রাখতে হবে, ম্যাথ করার সময় আসবে এগুলা। এবার আসি মিউচুয়াল ইন্ডাকশন। তো মিউচুয়াল ইন্ডাকশন তো আরো সহজ, মানে মিউচুয়ালি একটা সংস্পর্শে আরেকটা ইন্ডাকশন হয়ে যাবে। ফিগার থেকে আশা করি একটু বুঝতে পারতেছেন, তাই না? ফিগার থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে? জি স্যার। প্রথমে একটা হচ্ছে প্রাইমারি কয়েল, সো মনে করেন এটা হচ্ছে প্রাইমারি কয়েল, তার মধ্যে এরকম ব্যাটারি সংযুক্ত আছে, একটা চাবি দেওয়া আছে, আর এর পাশে এরকম একটা কয়েল দেওয়া আছে যার পাশে কোনো ব্যাটারি নাই, কিছু নাই, শুধুমাত্র একটা কয়েল অ্যাড করা আছে আর গ্যালভানোমিটার দেওয়া আছে। তো যখন এখানে আমার গ্যালভানোমিটারের মধ্যে কোনো ধরনের ডিফ্লেকশন নাই, তার মানে কোনো কারেন্ট এটার মধ্যে নাই। ঠিক আছে, এখন আমি আমার এই প্রথম প্রাইমারি কয়েল, যেটা প্রথমটাকে আমরা প্রাইমারি কয়েল বলতেছি, দ্বিতীয়টাকে সেকেন্ডারি কয়েল বলতেছি। যখন আমি এই প্রাইমারি কয়েলের চাবিটা সংযোগ করে দিব, সার্কিটটা কমপ্লিট করব, তখন কি হবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তাই না? এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে।
তাহলে দেখা যাচ্ছে এটা কারেন্ট প্রবাহিত হলো, আমি এখানে ডিফ্লেকশন দেখা শুরু করছি। তার মানে কি প্রাইমারিটার সংস্পর্শে সেকেন্ডারিটা ইনডিউসড হইলো, ইন্ডাকশন হইলো। তাহলে এটা হচ্ছে আমার মিউচুয়াল ইন্ডাকশন। এখানে একটু কষ্ট করে রিডিং করবেন, গল্পের মতো করে লেখা আছে। আমি যে কথাগুলো বলতেছি সব একদম গল্পের মতো করে লেখা আছে, পড়লে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। স্যার এখানে কোন কারণে একটা কয়েল থেকে আরেকটা কয়েলে ট্রান্সফার হচ্ছে? ইন্ডাকশনের কারণে, কারণ এটার এই এস এর কারণে, এস এর সাথে যে পি আছে, ঠিক আছে, তো এই পি তে যখন আমার কারেন্ট প্রবাহিত হইতেছে, ঠিক আছে, তখন আমার এই পির সংস্পর্শে এস এ ইন্ডাকশনটা হইতেছে, ঠিক আছে, আর পি তে আমার কারেন্ট প্রবাহিত হলে তার পাশে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর যখন কারেন্টের পরিবর্তন হবে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। সো সম্পূর্ণ ব্যাপারটার কারণে পির প্রভাবে এস প্রভাবিত হয়, এস এ ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়ে যায়। মূলত কারেন্টের কারণ। হ্যাঁ হ্যাঁ স্যার এজ লাইক ট্রান্সফরমার সিস্টেম। হ্যাঁ, ট্রান্সফরমার, হ্যাঁ ট্রান্সফরমার মতো। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির কারণে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, ওই যে সেম কথা, পাই সমানুপাতিক আই হবে, ফ্লাক্সের পরিবর্তন বেশি হলে কারেন্টের মান বেশি হবে, আর এখানে পাই ইকুয়াল টু আমরা এম আই দেব। ওখানে সেলফ ইন্ডাকট্যান্স ছিল এল আই, এখানে এম আই, এম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স, ঠিক আছে, তাহলে এম হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকট্যান্স। তাহলে সেম ভাবে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের সংজ্ঞা যদি আমি বলি, তাহলে কিভাবে বলবো, একক কারেন্ট প্রবাহিত হইলে, মানে সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে একক কারেন্ট প্রবাহর ফলে যে ফ্লাক্সটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার মিউচুয়াল ইন্ডাকট্যান্স ডিউ টু ফ্লো অফ ইউনিট কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল। প্রাইমারি কয়েল একক কারেন্ট প্রবাহিত হলে দ্য টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েলে যে ফ্লাক্সটা লিঙ্কড হবে, ক্রিয়েট হবে, সেটা হচ্ছে আমার মিউচুয়াল ইন্ডাকট্যান্স। পুরো একই ব্যাপার, শুধু সেলফের জায়গায় মিউচুয়াল বসাই দিলে হবে। তারপরে এটা আমরা এখন কি করব, ওই যে আমাদের ফ্যারাডের সূত্রটাকে একটু মিউচুয়াল ইন্ডাকশনের জন্য লিখবো, ফাইর জায়গায় আমরা এম আই বসাই দেব। তাহলে এটা করলে এম ডিআই বাই ডিটি হবে, যদি এন সংখ্যক টার্মস থাকে তাহলে এম ডিআই বাই ডিটি হবে এটা। তাহলে আমি যদি একটু সামারি করি এখানে আজকের এখন পর্যন্ত ডিসকাশনে, মূলত আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের পড়ছি, তারপরে তার থেকে আমরা ফ্যারাডের ম্যাথমেটিক্স করার জন্য সূত্রগুলো যদি আমি একটু সামারি করি, প্রথমে জাস্ট সিম্পল ফ্যারাডের সূত্র ছিল, সেই ফ্যারাডের সূত্রটা ছিল আমাদের এরকম, মাইনাস ডি ফাই বাই ডিটি, এই একটা কেস ছিল। তারপর 2 নম্বরে আমরা সেলফ ইন্ডাকশনের ডেফিনেশন পড়লাম, সেই সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে আমাদের ফ্যারাডের সূত্রটা যখন আমরা ফাই সমান এল আই বসাইলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের এল। আচ্ছা, এখানে আমরা এন দিয়ে দিই, তাহলে ভালো হয়, যে যদি এন সংখ্যক টার্মসের জন্য, তাহলে আমরা এখানেও এন দিয়ে দিই, তাহলে এন এল ডিআই বাই ডিটি, এটা হবে আমার সেলফ ইন্ডাকশনের জন্য ফ্যারাডের সূত্র ফর্মুলাটা। সবগুলো ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। 3 নম্বরে আমরা মিউচুয়াল ইন্ডাকশনের জন্য ফ্যারাডের সূত্রটা দেখলাম, আই সমানুপাতিক মাইনাস এন, আর মিউচুয়ালের ক্ষেত্রে আমরা এম লিখি, এম ডিআই বাই ডিটি। ঠিক আছে, সো এই 3টা কেস আজকে আমরা আলোচনা করলাম। এবার আসি আমরা এখান থেকে আমরা ম্যাথগুলো দেখি, তাহলে আজকে শেষ করে দেব। প্রথম ম্যাথটা, আচ্ছা তার আগে ওই যে ফাই, যেটা ফাই ডেফিনিশন, ফ্লাক্সের ডেফিনিশন দিয়ে একটা ম্যাথ এখানে করা আছে। ফ্লাক্স আমরা কি এবি cos থিটা বা বিএ cos থিটা, আমরা এরকম ফ্লাক্সের ডেফিনিশন পড়ছি, সো ওইটা থেকে একটা ম্যাথ এখানে করা আছে। সো এগুলো তো আমরা আগে করছি, তারপরে এখানে দেখাই যে কি বলছে, এ প্লেন অফ এরিয়া, এরিয়া দেওয়া আছে 0.4 মিটার স্কয়ার, তো তার মানে কি এ দেওয়া আছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ এ ম্যাগনেটিক ফিল্ড। এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাই আমাদের থিটা। মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ এ ম্যাগনেটিক ফিল্ড অফ, তো এখানে একটা ব্যাপার আছে, ম্যাগনেটিক ফিল্ডের মান দেখলাম, ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন নরমাল অফ দ্য প্লেন এন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু আমরা এটা 60 ডিগ্রি কেন লিখলাম, কেউ কি বলতে পারবেন? স্যার D2 মাইনাস D1 ওটা না, এখানে অ্যাঙ্গেলটা কেন? অ্যাঙ্গেল স্যার ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে
আচ্ছা, সো এটা হচ্ছে কি, এখানে দেখেন এখানে কি বলা আছে, এরিয়া, এরিয়া প্লেন বলা আছে, প্লেনটা দেওয়া আছে, সেই প্লেন বলছে অ্যাঙ্গেল 60 করে কত, 30°। এরিয়ার যে প্লেনটা, ঠিক আছে, এক্স ওয়াই জেড যখন আমরা চিন্তা করি, এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স একটা প্লেন, ওয়াই একটা প্লেন, জেড একটা প্লেন, আবার এক্স ওয়াই মিলে, সরি মানে এক্স ওয়াই একটা প্লেন, ওয়াই জেড একটা প্লেন, জেড একটা প্লেন, এরকম 3টা প্লেন থাকে। তাহলে এখানে আমাদের এই যে এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের প্লেন দেওয়া আছে, সেই প্লেনটা বলতেছে যে এরকম 30° অ্যাঙ্গেল তৈরি করতেছে, কিন্তু আমরা সূত্রে যেটা জানি, প্লেন মিন্স তল। হ্যাঁ হ্যাঁ তল, আমরা যখন এরকম এক্স ওয়াই জেড 3টা, তাহলে এই সাইডটা হচ্ছে আমার এক্স ওয়াই তল বা প্লেন, এটা হচ্ছে ওয়াই জেড প্লেন, এটা হচ্ছে জেড এক্স প্লেন। এখন আমাদের এখানে বলা আছে যে এরিয়া আর ম্যাগনেটিক ফিল্ডের প্লেন, মানে এরিয়া এটা আর ম্যাগনেটিক ফিল্ড এটা, সেই তলটা বলছে কি এরকম 30° অ্যাঙ্গেল তৈরি করে একটার সাথে, এরিয়াটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে। এখন আমাকে বলছে কি আমরা কি আমাদের যে থিটাটা সেটা কি অ্যাঙ্গেল বিটুইন নরমাল অফ দ্য প্লেন, নরমাল অফ দ্য প্লেন, প্লেনের সাথে লম্ব, মানে লম্ব যেটা, সেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে আমাদের থিটাটা। তো ম্যাগনেটিক ফ্লাক্সের যেখানে আমরা আলোচনা করছিলাম, ইভেন ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে সেম কেস, ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে সেম কেস, ওইটাতে দেখে আসলেন যে ওখানে একদম ডিটেলস আলোচনা করছি, এখানে আরো তো ডিটেলস আলোচনা না করি, একটু জাস্ট বলি যে নরমাল অফ দ্য প্লেন মানে হচ্ছে কি লম্ব, নরমাল শব্দের অর্থ হচ্ছে লম্ব, এই লম্বর সাথে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল যেহেতু, তাই লম্ব থেকে আমি এই 30টা বাদ দিয়ে দিব, কারণ প্লেন আমার 30° করে আছে, কিন্তু আমার দরকার হচ্ছে যে প্লেন মানে প্লেনের অ্যাঙ্গেল না, বাকি যে অ্যাঙ্গেলটা সেটা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে যা একটু দেখাই যে বলতেছে যে প্লেনটা এরকম 30° অ্যাঙ্গেল করে আছে, ম্যাথে আমাকে দেওয়া আছে সেটা, প্লেনটা 30°, সরি 3 আর কি, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। কারণ আমাকে বলতেছে এই যে এরিয়া, প্লেন অফ এরিয়া, এই এরিয়াটা 30° অ্যাঙ্গেল করে আছে, কিন্তু আমরা ম্যাথে যে থিটা জানি সেটা হচ্ছে আমার এই জাস্ট এই কম্পোনেন্টটা আমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমার এই থিটা কত হবে, এখানে ওইটা 30° দেওয়া আছে, আর আমার দরকার হচ্ছে এতটুকু, তাহলে আমার থিটা কত, 90 মাইনাস 30 করবো, তাই না? 90 মাইনাস 30 করলে আমাদের 60° লাগবে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনাকে সরাসরি বলে দেয় যে প্লেন না বলে, প্লেন শব্দটা যদি না থাকে, সরাসরি যদি বলে যে এরিয়া ম্যাগনেটিক ফিল্ডের সাথে এত অ্যাঙ্গেল করছে, তাহলে সরাসরি ওইটা আপনি থিটা বসাই দিতে পারবেন। কিন্তু যদি প্লেন বলে, তাহলে প্লেনের অ্যাঙ্গেলটা দিল আপনাকে, এর অ্যাঙ্গেলটা দিল না, তখন আমরা এরকম বিয়োগ করতে হবে। যদি প্লেন না থাকে তাহলে সরাসরি দেওয়া থাকবে, তখন আমরা সরাসরি বসাইতে পারবো, এই জিনিসটা খেয়াল রাখবেন। 30° বসাই দিব। হ্যাঁ, যে প্লেন যদি না থাকতো, যদি এই শব্দটা না থাকতো, ঠিক আছে, তবে থিটাটা মূলত ম্যাগনেটিক ফ্লাক্স আর আপনার এরিয়ার মধ্যবর্তী কোণ, হ্যাঁ, বি এ cos থিটা, তার মানে বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে তো হয়ে গেল, আমরা এখানে এ বি cos থিটা মান বসাবো, ফ্লাক্সের এককটা অবশ্যই খেয়াল করে বসাইতে হবে এবার। তারপরে আমরা আসি এই যে, এবার আমরা প্রথমে ফ্যারাডের সূত্র ম্যাথ করব, তারপরে সেলফ ইন্ডাকশন, তারপরে মিউচুয়াল ইন্ডাকশন করব, প্রত্যেকটার একটা করে ম্যাথ দেখায় তারপরে শেষ করে দেওয়া থাকবে। প্রথমে এখানে কি বলা আছে যে দেয়ার আর 100 টার্নস ইন এ কয়েল, প্রথমে কয়েলে টার্ন দেওয়া আছে, তার মানে আমি কি n পেয়ে গেলাম। when coil is displaced from one point to another, যখন কয়েলকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হইলো ইন এত সেকেন্ড, তার মানে এত সেকেন্ডের চেঞ্জটা হচ্ছে, তার মানে ওইটা আমার কত ডিটি সময়ের পরিবর্তন between the poles of the two magnet as a change of magnetic flux। তাহলে দেখেন ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন আমার এতটুকু হয়, তাহলে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স কে আমরা ডিফাই লিখি, বলছে কি হোয়াট ইজ দ্য ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সের মানটা আমাকে বের করতে হবে এপসাইলন নট। সরাসরি ফ্লাক্সের পরিবর্তন দেওয়া আছে, টাইমের পরিবর্তন দেওয়া আছে, এন দেওয়া আছে, এর থেকে সহজ ম্যাথ আর হতে পারে না, একদম সরাসরি সহজ আছে স্যার।
মাইনাস d5/dt দিয়ে করে ফেললাম। এরপরে এই যে L di/dt মানে সেলফ ইন্ডাকট্যান্সের ম্যাথটা আসলো। কি বলা আছে? the self inductance of inductor is 10 হেনরি। তার মানে সেলফ ইন্ডাকট্যান্স L সমান আমরা সরাসরি এল এর মানেটা in it electric current changes from, তাহলে ইলেকট্রিক কারেন্টের চেঞ্জ কতটুকু হয়? 10 অ্যাম্পিয়ার টু 7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10 অ্যাম্পিয়ার থেকে 7 অ্যাম্পিয়ার হয়েছে। তার মানে আসলে কি হলো? কমে গেল, তাই না? কমে গেল ইলেকট্রিক কারেন্ট চেঞ্জেস। জি তাহলে স্যার কারেন্টের চেঞ্জ সেজন্য আমরা যদি কমে গেল, সেক্ষেত্রে আমাদের বড়টাকে আমরা পরে লিখবো, -3 অ্যাম্পিয়ার হবে, যেহেতু কমে গেল -3 অ্যাম্পিয়ার। হোয়াট ইজ ইটস ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স? ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্সের মানটা বের করতে বলছে। খুবই সহজ, আমরা জানি এপসাইলন মাইনাস L di/dt, সবগুলো মান বসালাম। ভোল্ট, দেখছেন ভোল্টেজ একক, অবশ্যই খেয়াল করতে হবে। বুঝা গেছে? দেখেন, কেউ না বুঝলে বললেন। জি স্যার হ্যাঁ, কেউ কি কিছু বললেন? আর একটু সংক্ষেপে আরেকটু বলে দিলে ভালো হতো স্যার। কোন জায়গায় বলবো একটু সেটা বললে ভালো হইতো। যাই হোক, মানে এখানে তো সরাসরি দেওয়া আছে, মনে করেন এল যেটা, সেটা ইন্ডাকটেন্সের তো এল দিয়ে আমরা প্রকাশ করি, সেটা 10 হেনরি সরাসরি দেওয়া আছে। বুঝার যদি থাকে কিছু জানার, আমার মনে হয় এখানে থাকতে পারে যে কারেন্টের চেঞ্জেস কে আমরা কিভাবে এই -3 লিখলাম। আমরা এখানে কি বলছে? চেঞ্জেস ফ্রম 10 টু 7, 10 অ্যাম্পিয়ার ছিল, ওটা থেকে 7 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তার মানে কি হইলো? কারেন্টের মানটা কমে গেল না? জি স্যার। কমে গেলে আমাদের মাইনাস হবে না? -3 অ্যাম্পিয়ার। আমি যদি এখানে 10 থেকে 7 দিতাম, তার মানে 3 অ্যাম্পিয়ার পরিবর্তন হয়েছে। তার মানে 3 অ্যাম্পিয়ার তো বেশি পরিবর্তন হয়েছে আমার মতে, তাই না? আমি যখন -3 দিব, তার মানে আমি বুঝতে পারতেছি যে কারেন্টের যে পরিবর্তন হলো সেটা আসলে 3 নেগেটিভ দিকে হয়েছে, 3 কমে গেছে। যদি আমি 10 স্যার যদি এটা 7 এম্পিয়ার আগে থাকতো আর 10 এম্পিয়ার পরে থাকতো, তাহলে কি সেই ক্ষেত্রে +3 হ্যাঁ হতো? হ্যাঁ, প্লাস হইতো। যদি বলতো যে চেঞ্জেস ফ্রম 7 টু 10, ঠিক আছে, তাহলে আমি কি করতাম? জি স্যার। 10 - 7 করতাম। 10 - 7 করে আমরা তখন +3 পাইতাম। ঠিক আছে, ওকে এটা ওকে স্যার। আপনি বোঝার চেষ্টা করবেন যে কোনটা থেকে কোনটা বিয়োগ করবেন, তার থেকে বোঝার চেষ্টা করবেন আপনার এটা বাড়ছে না কমছে। ঠিক আছে, যদি কমে থাকে আপনি এখানে মাইনাস পাবেন, যদি বেড়ে থাকে আপনি এখানে প্লাস পাবেন। এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা এখানে তো সেলফ ইন্ডাকট্যান্সের ম্যাথটাও দেখলাম। এবার সেলফ ইন্ডাকট্যান্স দিয়ে আরেকটা ম্যাথ আছে, সেটা না দেখাই, সেটা আপনারা পারবেন, একই, সব পুরোপুরি সম্পূর্ণ একই ফর্মুলা। এবার মিউচুয়াল ইন্ডাকট্যান্স দিয়ে আরেকটা ম্যাথ। ইফ কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল চেঞ্জেস ফ্রম কত 6 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার, তাহলে দেখেন কারেন্টের মান কত হয়ে গেল? 6 অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার। একই কথা এখানেও কি হয়ে গেল? ডিক্রিজ হয়ে গেল, কমে গেল। তার মানে আমার এখানে -5 হবে। হ্যাঁ, ডিআইটা আমার কত হবে? -5 হবে। ঠিক আছে, ইন 0.05 সেকেন্ড। সময় কত? সময় পর্যন্ত 0.05 সেকেন্ড। 5 ভোল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইনডিউসড। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সের মান দেওয়া আছে 5 ভোল্ট, সবকিছু সরাসরি দেওয়া আছে। হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকট্যান্স অফ দ্য কয়েল? তাহলে মিউচুয়াল ইন্ডাকট্যান্স যেটা এম, সেটা বের করতে বলছে আমাকে। ঠিক আছে, তার মানে এখন আমাদের সূত্র লিখবো এপসাইলন ইকুয়াল টু -m di/dt। এম এর মান বের করতে হবে। তো আমি এম কে বাম পাশে নিয়ে যেতে পারি শুরুতেই, বা মান বসায় সেটা ক্যালকুলেশন করে এটা করলে আমার প্লাস হয়ে যাবে। সহজ না? সহজ আছে। জি স্যার, সহজই স্যার। সহজ আছে। এগুলা কি কোথায় ভুল করেন জানেন? এই যে এককগুলা, ওই যে সব মানে পুরাটাই সব ঠিকঠাক মতো করে আসে, লাস্টে গিয়ে আর একক লেখা হইতেছে না। স্যার অনেক সময় মনে থাকে না। ঠিক আছে, তো একক না লিখলে মনে করেন আমি কি বুঝবো 0.5টা কি হেনরি না মিলি হেনরি না মাইক্রো হেনরি, কি হেনরি সেটা বুঝতে পারতেছি না। টাকা না পয়সা। সেটাই, স্যার এককের জন্য কি পুরো নাম্বার কাটা যায় নাকি কিছু কাটে? কিছু না, পুরো নাম্বার কখনোই এককের জন্য কাটা হয় না, একটা পার্শিয়াল মার্ক। এবং সেটা আমি আপনাদের আগে বলছি, নাম্বার কাটা আসলে ডিপেন্ড করে পরিস্থিতির উপর। যে প্লাস পাওয়া যাচ্ছে 90 উপর পাওয়া যাচ্ছে, তার জন্য দেখা যাচ্ছে এটার জন্য 1 মার্ক পুরো কেটে ফেলা। আর যে দেখা যাচ্ছে একটু কম পাইতেছে কোন রকম, তাকে দেখা যাচ্ছে এটার জন্য কাউন্টে না ধরে পুরো নাম্বারে দিয়ে দিছি। ঠিক আছে, সো ডিপেন্ড করে। সো মোটামুটি আমার শেষ। এখানে যে ফাই সমান এলআই সেলফ ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে ওইটা যে একটা ম্যাথ করা আছে। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে যদি থাকতো ফাই সমান এমআই হইতো, যেটা আমরা জানি। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করেই আমাদের স্যার ম্যাগনেটিক ফ্লাক্সটা কেন একটু বুঝিয়ে দিবেন? ম্যাগনেটিক
ম্যাগনেটিক ফ্লাক্স যে ফাই সমান 100 কত এখানে 0.1 ওয়েবার থেকে 1 ওয়েবার হয়েছে। when 5 ampere electric current is flow, আর কারেন্টের মান দেওয়া আছে ইন এ কয়েল অফ 100 টার্নস, টার্নের সংখ্যা দেওয়া আছে, মানে আই মান দেওয়া আছে, নাম্বার অফ টার্নস দেওয়া আছে in a coil of 100 turns, এত ওয়েবার ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড। তাহলে 0.01 ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্স ইজ প্রডিউসড। ম্যাগনেটিক ফ্লাক্সের মান হচ্ছে কত? 0.01 ওয়েবার। কিন্তু এখানে হইছে ম্যাগনেটিক ফ্লাক্সের টোটাল মানটা আমাদের নিতে হবে। একটার জন্য একটা টার্নের আপনার দেওয়া আছে এত ওয়েবার, ঠিক আছে, ইন এ কয়েল, একটা কয়েলে। কিন্তু আমার 100টা টার্ন আছে, তাহলে আমার টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স পাইতে হইলে 100 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে ফাইর সাথে 100 দিয়ে গুণ দিলাম, টোটাল ফ্লাক্সটা পাইলাম। নর্মালি আমরা ওই যে এই উপরের যে ম্যাথ বা এই ধরনের ম্যাথগুলো যখন করে আসতাম, তখন আমরা এন কে আলাদা রাখছিলাম, এরকম কই এখানে এন এখানে ছিল না, এখানে তো পার উল্লেখ নেই যে প্রতিটার জন্য এত না ওয়েবার। এখানে আপনার বলেও নাই যে তোমার 100টা টার্নের জন্য টোটাল ম্যাগনেটিক ফ্লাক্সটা এত, এটা বলছে কোথাও? এটা তো বলে নাই। আমরা তো এটা ধরে নেব কি, এটা তো বোঝা যাচ্ছে যে তাহলে 100টার জন্য টোটাল এত, না না না, যেহেতু পার বলিনি। নরমালি ফ্লাক্সের যে ডেফিনেশন, ঠিক আছে, ফ্লাক্স হচ্ছে যে মানে সিঙ্গেল কয়েলের মধ্যে কি পরিমাণ আমার তড়িৎ বলরেখাগুলো পাস করতেছে, ঠিক আছে, সিঙ্গেলের মধ্যে। কিন্তু আমরা যখন বলে দিব যে আমরা যখন ফ্লাক্সের ডেফিনেশনে পড়ছি, দেখেন ফ্লাক্স সমান এন দিয়ে সব পুরো ক্যালকুলেশনটা করে এনে লাস্টে একটা বলা হয়েছে যে যদি এন সংখ্যক টার্নস থাকে তাহলে উপর ইকুয়েশনটা এইভাবে এন দিয়ে গুণ হবে, সব জায়গায় পাইছে কিন্তু, ঠিক আছে। তাহলে আসলে ফ্লাক্সের ডেফিনেশনটা হচ্ছে সিম্পল, ওইটা যখন আপনার টার্নস থাকবে কখনো, তখন অলওয়েজ সেটা দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। আপনি দেখেন এখানে বা এগুলাতে আমরা এন এর মান সরাসরি দেওয়া ছিল, সেই জন্য আমরা এই যে ফ্লাক্সের আর এগুলা গুণ টুনের ঝামেলা ছিল না। কিন্তু আমাদের তো এখানে এই যে ফাই সমান এল আই, এটা তো আর আমার এনটা নাই, ফর্মুলাতে এনটা নাই। তাহলে কি করতে হবে? আমাকে এনটা এই ফ্লাক্সের ক্যালকুলেশনে কাউন্ট করে নিয়ে আসতে হবে, তাই না? তো সেই জন্য আমি এখানে 100 দিয়ে গুণ দিলাম। বুঝতেছি স্যার। ঠিক আছে, সো মোটামুটি এখানে শেষ। এইটা ওই পেজটাই রিপিট হয়েছে এখানে, সেম জিনিসটা। ঠিক আছে, আজকে আমি এখানে শেষ করতেছি। আজকে একটু ম্যাথমেটিক্যাল টাইপ একটু পড়া হলো। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাটেন্ডেন্স কল করবো। আসসালামু আলাইকুম।